class. এই যে extension of class, understanding basic concept of inheritance, extension of এটা মানেটা কি? Adding extra space with the already having. So you have an existing class. And then extending it. Extending means previous ক্লাসের সব ফিল্ডই কিন্তু সাব ক্লাসে থাকবে, সুপার ক্লাসের সব মেথডই সাব ক্লাসে থাকবে। তাহলে when I extend a class, I have to make sure the super ক্লাসের যে fields, those are relevant to the subclass too. Super ক্লাসের যে methods, those are also relevant for subclass as well. না হলে তো এক্সটেনশনটা হবে না। এখন বটলের একটা ফিল্ড আছে যে ওয়াটার ভলিউম, মাউস ক্লাসে ওয়াটার ভলিউম ইনহেরিট হয়ে আসলে তো এটা ইরিলেভেন্ট, কাজে এই মাউস কখনোই বটলকে এক্সটেন্ড করবে না। ওকে, সো এগুলো আমরা আলোচনা করেছি অলরেডি। ওকে, নাও লেটস কাম টু দ্য অবজেক্ট ক্লাস। অবজেক্ট ক্লাসে আসার আগে ইফ আই আস্ক ইউ এ কোশ্চেন, আমি যদি আপনাকে প্রশ্ন করি যে হাউ মেনি অফ ইউ নো নেম অফ ইউর গ্র্যান্ডফাদার? হাত তোলেন। হাউ মেনি অফ ইউ নো নেম অফ ইউর গ্র্যান্ডফাদার? আপনি জানেন না গ্র্যান্ডফাদারের নাম? আপনি জানেন? এই যে আপনি জানেন না গ্র্যান্ডফাদারের নাম? আচ্ছা, সবাই জানেন। আপনারা জানেন? ওকে, গুড, হাত নামান। How many of you know name of the grandfather of grandfather? হাত অনেক কমে গেছে। Now we can see only 4 hands. 6. তাহলে 6 জন শুধু জানেন, 6-7 জন জানেন 4 জেনারেশন আগে কারা আপনার অ্যানসেস্টর ছিল, রাইট? তার গ্র্যান্ডফাদারের নাম কয়জন জানেন? 6 জেনারেশন পর্যন্ত কেউ জানেন? জানেন না। ওকে, তার মানে যে আপনি যদি লাওয়াছড়া ন্যাশনাল পার্কে ঘুরতে যান গ্রুপ নিয়ে, ঘুরতে গিয়ে বনের মধ্যে দেখলেন 230 বছরের একটা লোক, বৃদ্ধ। এখন উনি যদি ক্লেম করে আমি তোমার দাদার দাদার দাদা, আপনি যেটা মানবেন? কেন মানবেন না? ইউ ডোন্ট হ্যাভ এনি প্রুফ। এখন আপনি ডিএনএ টেস্ট করতে পারেন, বাট ইন জেনারেল ওই অ্যাট দ্যাট মোমেন্ট you don't have any proof. কিন্তু আপনাকে যদি বলা হয় আপনি আদমের বংশধর, এটা কি মানবেন? Without proof you will believe that, because according to the mythology, religious belief, we believe that Adam is the first human and we all are descendant, তাই না? সো এই আলোচনাটা, এই মেটাফরিক্যাল ডিসকাশনটা why we did. আপনার গল্প করে যাচ্ছেন কেন? ওয়াই ইউ আর ক্রিয়েটিং নয়েজ? প্লিজ কথা বলেন না, অন্যদের ডিস্টার্ব হয়, আমারও ডিস্টার্ব হয়। আপনার ভালো না লাগলে চুপ করে থাকেন। সো অ্যাডাম ইজ এ পার্টিকুলার ancestor which I don't need to explicitly investigate whether Adam is my ancestor or not. It is given, it is default. Okay? So object class হচ্ছে Adam of Java. Okay? So it is the super ancestor class, or by default any Java class is a descendant of object class. It means by default every Java class will have inherited method from object class. এটা আপনাকে extends object বলতে হবে না। Now as a student, if you want to inherit the fields and methods from user, you have to say the class student extends user. কিন্তু অবজেক্টের ক্ষেত্রে এটা বলার প্রয়োজন না, it's given by default. Okay? Now object class do not have any fields. If I show you the object class, you can see the field summary, there is no link, so there is no field. Okay, there are constructor and methods. Why object class don't have a field? Because object class is super ancestor class,
and we are all future class. AC class, computer class, employee class, these classes are created in future, right? তাহলে আমার ফিউচার সাব ক্লাসে কি ফিল্ড থাকবে সুপার ক্লাস হিসেবে আমি সেটা জানি না। ইউজার ক্লাস জানে আমার 5টা ফিল্ড, আইডি, নেম, পাসওয়ার্ড, ডেট অফ বার্থ, জেন্ডার, যেটা আমরা গত ক্লাসে শুরু করেছিলাম, রাইট? শুরু করি নাই প্রজেক্টটা, ইনহেরিটেন্সের প্রজেক্টটা শুরু করি নাই আপনাদের? Yes, sir. হ্যাঁ, So which I তো তাহলে সেটা ভুলে যাচ্ছেন কেন? আমরা যে ইনহেরিটেন্স করেছিলাম সেকশন কত আপনাদের? না, তৈরি তো করা হয়নি। কিন্তু সেই প্রজেক্ট কই? ইনহেরিটেন্স উইথ টেবিল নাই। সো লেটস ক্রিয়েট inheritance with table section 4. এখন আমি এখানে একটা মডেল ক্লাস বানাবো, নিউ জাভা ক্লাস, লেটস সে ইউজার। ওকে, এখন আপনিও আইরাসের ইউজার, আমিও তো আইরাসের ইউজার, একজন অ্যাকাউন্টেন্টও আইরাসের ইউজার, রাইট? তাহলে ইউজার যদি একটা ক্লাস হয়, এটা যদি আইরাসের প্রজেক্টের একটা ক্লাস হয়, হোয়াট শুড বি দ্য ফিল্ডস? শুড দ্য সিজিপিএ বি ফিল্ড হিয়ার? এই ক্লাসের ফিল্ড কি সিজিপিএ হওয়া উচিত? ওয়াই নট? সিজিপিএ স্টুডেন্টের থাকবে কিন্তু ফ্যাকাল্টির তো থাকবে না, অ্যাকাউন্টেন্টের থাকবে না। তাহলে সিজিপিএ এখানে আমি ফিল্ড হিসেবে রাখবো না। স্যালারি? নো, স্টুডেন্টের তো স্যালারি থাকবে না। তাহলে এখানে কি ধরনের ফিল্ড রাখা যাবে যেগুলো সব ইউজারের জন্যই ফিল্ডগুলো রিলেভেন্ট? কি হতে পারে? নেম, আইডি, পাসওয়ার্ড। হ্যাঁ, কোর্স কেন আপনার? কোর্স কেন আমার ফিল্ড হবে? কোর্স কি আমার কোনো অ্যাট্রিবিউট? কোর্সেস টু বি টেকেন সেটা তো একটা অ্যাক্টিভিটি, কিন্তু আপনাকে বুঝতে হবে যে হোয়াট ইজ ফিল্ড, যেটা আমার অ্যাট্রিবিউট, মাই ক্যারেক্টারিস্টিক। অ্যাজ এ ক্লাস আই এম এ টাইপ। Now whatever information, piece of information represent one of my characteristics or attribute, that is my field. এখন আপনি তো একটা স্টুডেন্ট, এখন কোর্স তো আর আপনার ক্যারেক্টারিস্টিক্স না, আপনি কোর্স এনরোল করেন ফর স্টাডি, তাহলে আপনার ক্যারেক্টারিস্টিক আপনাকে রিপ্রেজেন্ট করে কে? কি ব্যাপার? আইসিসি বন্ধ করেন এখন। এই ক্রিকেট খেলা দেখতেছেন কেন ক্লাসের মধ্যে পরীক্ষা দিতে এসে? তো তাহলে আমার ক্যারেক্টারিস্টিক্স কি? আমার ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে আমার, ফর এক্সাম্পল, আমার নেম, আইডি, ইমেল, ডেট অফ বার্থ, ডেট অফ জয়নিং, তাই না? কোয়ালিফিকেশন, ইয়ার অফ এক্সপিরিয়েন্স, ব্লাড গ্রুপ, ডিপার্টমেন্ট, স্যালারি, ডেজিগনেশন, এগুলো হচ্ছে আমার ক্যারেক্টারিস্টিক্স বা অ্যাট্রিবিউট। এখন আমি তো একটা গাড়ি চালাই, আই ড্রাইভ এ কার, আই ওন এ কার, তার মানে তো এই না যে কারটা আমার ডেটা। কার ইজ নট মাই ফিল্ড অফ এমপ্লয়ি, কারণ কার এমপ্লয়িকে রিপ্রেজেন্ট করে না। টু এস্টাবলিশ দ্য আইডেন্টিটি অফ দ্য এমপ্লয়ি, কার শুড নট বি এ অ্যাট্রিবিউট। সো যে অ্যাট্রিবিউট গুলো রিকোয়ার্ড টু এস্টাবলিশ দ্য আইডেন্টিটি অফ দ্য টাইপ, সেগুলোই ফিল্ড হবে। তাহলে ইউজারের জন্য কি হতে পারে? হ্যাঁ, কি সেগুলো? দু একটা নাম বলেন। নেম, সব ইউজারেরই নেম আছে, নাম বলেন। নেম, আইডি, ইমেল, পাসওয়ার্ড, ফোন নাম্বার, ডেট অফ বার্থ, অ্যাড্রেস, ব্লাড গ্রুপ, জেন্ডার, এগুলো সব ইউজারেরই আছে। তাহলে এইরকমই ফিল্ডগুলো আমার ইউজার ক্লাসের জন্য রিলেভেন্ট। তাহলে আমরা এখানে সব তো দিলে অনেক বড় হবে, আমরা কয়েকটা দেই। প্রাইভেট ইন্ট আইডি, প্রাইভেট স্ট্রিং নেম, জেন্ডার, ধরেন পাসওয়ার্ড, প্রাইভেট, আপনার ডেট অফ বার্থ রাখতে চান, ডেট
of birth. So date of birth, local date is a type, এটা ইম্পোর্ট করে নিলাম। ওকে, এই হচ্ছে আমার ইউজার ক্লাস। নাও স্ট্যান্ডার্ড মেথড কি হতে পারে? কনস্ট্রাক্টর, গেটার, সেটার, টু স্ট্রিং, এগুলো আমরা জেনারেট করতে পারি। না ইফ আই আস্ক ইউ, এই ইউজার ক্লাসে কয়টা কনস্ট্রাক্টর হতে পারে? স্ক্রিন শেয়ার করা আছে, যারা দেখতে চান স্ক্রিনে দেখতে পারেন। ও স্ক্রিন শেয়ার করা নাই মনে হয়। ওকে, করে দিচ্ছি। So how many constructor is possible to create for user class? এটি যদি আপনার কুইজের একটা কোশ্চেন হয় এবং ওখানে যদি অপশন থাকে কতগুলো, বা আপনাকে বলা হলো শর্ট অ্যান্সার, কি লিখবেন? কোশ্চেনটা হলো যে ফর ইউজার ক্লাস হাউ মেনি কনস্ট্রাক্টর ইউ ক্যান ওভারলোড। কনস্ট্রাক্টর তো ওভারলোড করা যায় না? তো ওভারলোডের কন্ডিশন কি? প্যারামিটার লিস্ট ভ্যারি করবে। তাহলে কয়টা কনস্ট্রাক্টর আমরা বানাতে পারবো এই ইউজার ক্লাসের জন্য? তিনটা, দুইটা কিভাবে? এটা তো ফিল্ড, কনস্ট্রাক্টরের কাজ কি? প্রত্যেকটা ফিল্ডের ডিফল্ট ভ্যালু বা ইনিশিয়াল ভ্যালু রাখা। তা আমরা কি করতে পারি? ডিফল্ট ভ্যালু ম্যাট্রিক্সে আমরা কি করেছিলাম? ম্যাট্রিক্সের জিরো প্যারামিটার কনস্ট্রাক্টরে হোয়াট উই ডিড, ভ্যালুস ইকুয়াল টু নাল, অথবা আপনি 10/10 দিয়ে 0, এটাও করতে পারেন। ইটস আপ টু ইউ হোয়াট ইউ ওয়ান্ট টু ডু, বাট ইউ ওয়ান্ট টু হ্যাভ সাম ডিফল্ট ভ্যালু টু ইয়োর ফিল্ড। এটাই কনস্ট্রাক্টরের কাজ। তাহলে এখানে আমার কয়টা কনস্ট্রাক্টর হতে পারে? একটা জিরো প্যারামিটার কনস্ট্রাক্টর হতে পারে। সো ইফ আই ক্রিয়েট এ জিরো প্যারামিটার কনস্ট্রাক্টর, তাহলে জেনারেট কনস্ট্রাক্টর, তাহলে এই যে নো ফিল্ড সিলেক্টেড, জিরো প্যারামিটার। আর একটা হলো যে আমি সবগুলো ফিল্ডের ভ্যালু সাপ্লাই দিব। তাহলে হবে হাউ মেনি প্যারামিটারস? হ্যাঁ, 5টা, 5 ফিল্ডস। এখন ওই কোশ্চেনটা যদি আবার করি যে আমরা কয়টা কনস্ট্রাক্টর এখানে বানালাম? So far how many constructors are there? We have created 2. Question হচ্ছে যে how many more we can create, or how many we can create, possibility. জি 6, কেন 6 বললেন? হ্যাঁ, 5টা তো এই যে আমরা বানিয়েছি 5 প্যারামিটার কনস্ট্রাক্টর। নাল প্যারামিটার মানে কি? জিরো প্যারামিটার। নাল প্যারামিটার হয় না, জিরো প্যারামিটার, কোনো প্যারামিটার নাই। তো দুইটা হলো, এটা একটা, এটা একটা। আপনি 6 বললেন কেন? হ্যাঁ, একটা ফিল্ড নিয়েও কনস্ট্রাক্টর করা যেতে পারে, পসিবল। কিন্তু সেটা আপনি কখন করবেন? যদি আপনার প্রয়োজন থাকে। এখন ধরেন আমরা যদি একটা প্রোডাক্ট অবজেক্ট তৈরি করি, তো ওইখানে আমি আমার যে ফিল্ডগুলো থাকবে সেখানে আমি যদি ইনপুট সাপ্লাই দেই, সবগুলোর জন্য তো দিতেই পারি না? কিন্তু ধরেন আপনার প্রোডাক্টে যদি একটা ফিল্ড থাকে যে ডেট অফ ডেলিভারি বা ডেট অফ পারচেজ, আপনি একটা সুপার স্টোর, তা আপনি যখন একটা অবজেক্ট, আপনি যখন প্রোডাক্ট অর্ডার করেন, কোম্পানি আপনাকে গাড়িতে করে দিয়ে যায়। তা আপনি কবে প্রোডাক্টটা রিসিভ করলেন বা কিনলেন, সেটাও যদি প্রোডাক্টের একটা ফিল্ড হিসেবে রাখতে চান, দ্যাট ক্যান বি টেকেন ফ্রম সিস্টেম ডেট। ওটা তো ইনপুট দেওয়ার দরকার কি? তাহলে যেদিন আপনি অ্যাড করবেন ওই দিনের সিস্টেম ডেট সে নিয়ে নিতে পারে। তাহলে ওই ফিল্ডটা আমার কনস্ট্রাক্টরে না রাখলেও চলে।
So I can have fewer number of fields in the constructor. আবার ধরেন যে কোর্স যখন অফার করা হয়, let's say offered course is a class and head of the department create the instance while the course is offered. এখন এই যে CSC 213 সেকশন 4 এই অফার্ড কোর্সে কি কি ফিল্ড থাকবে? কোর্স আইডি, সেকশন নাম্বার, ক্যাপাসিটি, রুম নাম্বার, টাইম, সেমিস্টার, এনরোলড কত, এইসব, ফ্যাকাল্টি আইডি। এখন এই অবজেক্টের জন্য CSC 213 সেকশন 4 অফ স্প্রিং 25 এই পার্টিকুলার অফার্ড কোর্স অবজেক্টের জন্য faculty ID is supplied in the constructor as my ID because I am taking that course. এটা অফার করার সময় ডিসাইডেড, বাট দেয়ার আর অলসো কোর্স যেখানে ফ্যাকাল্টি টিপিএ থাকে, পরে ডিসাইড করা হয় বা অ্যাডজাঙ্ক পাওয়া যাচ্ছে না, পরে নেওয়া হবে। তো তখন ওই অফার্ড কোর্সটা যখন ক্রিয়েট করা হবে আইরাসে কোর্স রেজিস্ট্রেশনের জন্য ইউজ করার জন্য, তো ওখানে অফার্ড কোর্স অবজেক্টে তো ফ্যাকাল্টি আইডি দেওয়াই হবে না, তখন ওই যে আরেকটা কনস্ট্রাক্টর ইউজ হবে উইদাউট ফ্যাকাল্টি আইডি। So if you have 5 fields, then you can have 0 parameter, 1 parameter, 2 parameter, 3 parameter, 4 parameter, 5, all combination. তাহলে কয়টা কনস্ট্রাক্টর পসিবল? If you have n fields, then you can have n plus 1 number of constructors. এখন এখানে একটা কথা আছে, n+1 হচ্ছে আপনার ম্যাক্সিমাম নাম্বার অফ কনস্ট্রাক্টর যদি আপনি ফিল্ডের বাইরে কোনো ভ্যালু সাপ্লাই না দেন। কিন্তু ফিল্ডের বাইরেও আপনি কখনো কখনো ভ্যালু সাপ্লাই দিতে পারেন, তখন এটা n+1 এর থেকেও বেশি হতে পারে। যেমন আমাদের ম্যাট্রিক্সে ফিল্ডই তো ছিল একটা 2D অ্যারে, কিন্তু আমরা একটা কনস্ট্রাক্টর বানাইছি দুইটা ইন্টিজার দিয়ে, নাম্বার অফ রোস আর নাম্বার অফ কলামস, ফিল্ডের কোনো কিছুই দেই নাই আমরা। আবার আরেকটা কনস্ট্রাক্টর বানিয়েছি যে নাম্বার অফ রোস, নাম্বার অফ কলামস এন্ড দ্য আপার বাউন্ড। তার মানে আমি এক্সট্রা ইনফরমেশন পাঠাচ্ছি হুইচ আর নট ফিল্ড, কিন্তু ওই ইনফরমেশনগুলো ইউজ করা হবে টু অ্যাসাইন দ্য ইনিশিয়াল ভ্যালু টু দ্য ফিল্ড। তো সেই রকম ভাবে আপনি আরো বেশি নাম্বার অফ কনস্ট্রাক্টরও হতে পারে। তাহলে এটা হলো। এখন গেটার সেটার যদি বানিয়ে ফেলি আমরা তাহলে আমাদের স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হলো যে কোনো ক্লাসের জন্য মিনিমাম আমি 0 প্যারামিটার অ্যান্ড অল প্যারামিটার এই দুইটা কনস্ট্রাক্টর আমি বানাবোই। মাঝখানের যে পসিবিলিটিস সেটা বানাবো কি বানাবো না সেটা আমার রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করে আমাকে ডিসাইড করতে হবে, এ লাগলে বানাবো, না লাগলে বানাবো না, কিন্তু এই দুইটা আমরা অবশ্যই বানাবো, 0 প্যারামিটার কনস্ট্রাক্টর অ্যান্ড কি অল প্যারামিটার কনস্ট্রাক্টর। ওকে, তাহলে কনস্ট্রাক্টর ফর নো ফিল্ড 0 প্যারামিটার, কনস্ট্রাক্টর ফর অল ফিল্ডস। ওকে, এই দুইটা কনস্ট্রাক্টর আমরা বানাবো। ইন বিটুইন আপনি আরো বানাতে পারেন, দ্যাটস আপ টু ইউ, কিন্তু এই দুইটা আমরা অবশ্যই বানাবো যে কোনো ক্লাসে। দেন জেনারেট গেটার সেটার, ইন্ডিভিজুয়ালি গেটার বা ইন্ডিভিজুয়ালি সেটার করতে পারেন, আমরা দুইটাই বানিয়ে রাখলাম। ফর হুইচ ফিল্ড, যেহেতু সবগুলো এখানে প্রাইভেট তাহলে সবগুলোর জন্যই বানাবো, বানাই ফেললাম। অ্যান্ড আমরা একটা টু স্ট্রিংও বানাবো। তাহলে জেনারেট টু স্ট্রিং, এবং আমি চাই আমার স্ট্রিং ইকুইভ্যালেন্টে সবগুলো ফিল্ডের ভ্যালুই থাকুক। সো অল ফিল্ডস আর সিলেক্টেড, আমি চাইলে কমও দিতে পারি আমার ইচ্ছা, বাট স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হচ্ছে যে আমি একটা অবজেক্টের স্ট্রিং ইকুইভ্যালেন্ট, ইট ইজ normally expected all field values will be there in that string, so to string is generated. তাহলে এটা আমার এখন এই ইউজার ক্লাস, কিন্তু এটা একটা ক্লাস, but this class is not specific enough to represent instance যেটা আমার অর্গানাইজেশনাল রোল বা ইউজারকে রিপ্রেজেন্ট করতে পারে। তাহলে আপনার যদি সিজিপিএ মেজর মাইনর না থাকে, আমি একটা স্টুডেন্টকে রিপ্রেজেন্ট করতে পারছি না, তাই না? ডেজিগনেশন, স্যালারি, ডেট অফ জয়নিং এসব না থাকলে আমি একটা এমপ্লয়ি বা ফ্যাকাল্টিকে রিপ্রেজেন্ট করতে পারছি না। তাহলে এই ক্লাসটা যথেষ্ট স্পেসিফিক না। ওকে, সো আমি এখন এটাকে এক্সটেন্ড করব। সো লেটস ক্রিয়েট ওয়ান মোর ক্লাস, রাইট ক্লিক, নিউ জাভা ক্লাস, স্টুডেন্ট। এখন স্টুডেন্ট ক্লাসে আমি
এক্সট্রা ফিল্ড দিব যেগুলো আসলে স্পেসিফিক টু স্টুডেন্ট। আমি তো 5টা ইনহেরিট করলাম, এর বাইরে আমি কি দিতে পারি? মেজর দিতে পারি, মাইনর দিতে পারি, তাই না? সিজিপিএ দিতে পারি, এটসেট্রা। স্কলারশিপ আছে কিনা বুলিয়ান হিসাবে এটাও একটা ফিল্ড রাখতে পারি, রাইট? তো তাহলে আমরা এখানে দুইটা রাখি, যে প্রাইভেট স্ট্রিং বললাম মেজর, আর একটা হলো প্রাইভেট লেট গো ফ্লোট সিজিপিএ। তাহলে এই স্টুডেন্ট ক্লাসের টোটাল কয়টা ফিল্ড? কয়টা সেটা? 7টা। এই স্ক্রিনশটটা দিয়ে যদি কোশ্চেনটা করা হয়, আপনি যদি 7 লেখেন তাহলে 0 পাবেন। কেন? কারণ এটা আপনি আপনার মাথার মধ্যে আছে স্টুডেন্ট ইউজারকে এক্সটেন্ড করে, কিন্তু কম্পাইলারকে তো আপনি এরকম কোনো ডাইরেক্টিভ দেন নাই। তাহলে আপনাকে এখানে বলতে হবে এক্সটেন্ড ইউজার। এখন আপনি বলতে পারেন 7টা। ওকে, তার মানে লজিক্যালি আমি মাথার মধ্যে ম্যাপ তৈরি করে ফেলছি যে স্টুডেন্ট একটা সাব ক্লাস হবে, কিন্তু আসলে তো আমি এখনো সাব ক্লাস বানাই নাই, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লাস হিসেবেই আছে। তো যতক্ষণ না আমি এক্সটেন্ড করব ততক্ষণ তো আর এক্সটেনশন হবে না বা ইনহেরিটেন্স তো হবে না। আচ্ছা, তো এটারও কিছু নিজস্ব মেথড থাকতে পারে। তাহলে জেনারেট 0 প্যারামিটার কনস্ট্রাক্টর and generate all parameter constructor, এটা আমরা সব ক্লাসের জন্যই করব। and then generate getter setters for all fields and generate two strings. আপনারা বাইরে যাচ্ছেন কেন? কুইজ দিবেন না? এত এই বয়সে এত বাথরুমে যাওয়া লাগে কেন? ক্লাসের আগে এগুলো বাথরুম হয়েই আসছে। এখন এই ইউজারের এগুলো তো স্ট্যান্ডার্ড মেথড, কনস্ট্রাক্টর, গেটার, সেটার, টু স্ট্রিং স্ট্যান্ডার্ড মেথড, বাট ইউজার ক্যান হ্যাভ কাস্টম মেথডস। তাহলে ইউজার ক্লাসের কাস্টম মেথড কি হতে পারে? Can you suggest some? কাস্টমাইজড মেথড, যেগুলো জেনারেট করা যাবে না, আপনাকে পুরোটা লিখতে হবে। মেথডের নাম থেকে শুরু করে সবই আপনি ডিসাইড করবেন বেসড অন ইউর রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস। তাহলে আপনার এখানে কাস্টম মেথড কি হতে পারে? যে কোনো ইউজারের জন্য আইরাসের, কিন্তু সেটা তো ইউজার ক্লাসের। আমার জন্য কি, একজন অ্যাকাউন্টেন্টের জন্য কি, বা একজন লাইব্রেরি এক্সিকিউটিভের জন্য কি ভিউ, ট্রান্সক্রিপ্ট, পে বিল এগুলো রিলেভেন্ট? কি পার্কিং স্পট? পার্কিং স্পট, এই যে দুইটা ওয়ার্ড আপনি বললেন, ডাজ ইট সাউন্ডস লাইক এ নাউন অর ভার্ব ফ্রেজ? কি মনে হচ্ছে এটা পার্কিং স্পট? বলেন। নাউন। তাহলে মেথড কেন নাউনের মতো শোনা যাবে? মেথড নাউনের মতো যেটা শোনা যাবে সেটা ফিল্ড। তাহলে আপনি যখন বলবেন একটা মেথড, আপনাকে টাস্কটাকে বলতে হবে। আপনি বলতেছেন পার্কিং স্পট। পার্কিং স্পট হচ্ছে একটা 6 ফিট বাই 8 ফিটের একটা জায়গা, দ্যাটস এ ডেটা। তাহলে আপনি বলতে পারেন যে বুক পার্কিং স্পট, এইভাবে বলেন, তাই না? তা এখন সেটা সবার জন্য রিলেভেন্ট নাও হইতে পারে, অনেকের গাড়িই নাই। তো তাহলে এটা হতে পারে আপনি যদি ওইভাবে বলেন যে বুক পার্কিং স্পট। ইন জেনারেল ইউজার হিসাবে আমরা কি করতে পারি? পাসওয়ার্ড চেঞ্জ করতে পারি, তাই না? শো প্রোফাইল করতে পারি বা ভিউ প্রোফাইল করতে পারি, লগ আউট করতে পারি, ভেরিফাই লগ ইন, ওই যেটা বললাম, যেটা আমরা ডিসকাস করেছিলাম স্ট্যাটিক মেথডের সময়। তাহলে ওগুলো হতে পারে আমার ইউজার ক্লাসের মেথড বা সুপার ক্লাসের মেথড, যেগুলো আপনি স্টুডেন্ট নাকি অ্যাকাউন্টেন্ট নাকি লাইব্রেরি এক্সিকিউটিভ ডাজন্ট ম্যাটার। You can view your profile, you can change your password, you can log out.
তাহলে এই কমন টাস্ক গুলো এবং আপনার জন্য লগইন ভেরিফাই হবে, তাহলে এইগুলোই ইউজার ক্লাসের কমন মেথড হিসেবে থাকতে পারে। কোন কোন এক্সামে? মিডে তো আপনাকে বলে দিতে হবে, এই হচ্ছে মডেল ক্লাসের নাম, দিস আর দ্য ফিল্ডস। আপনি এখন মডেল ক্লাস বানাবেন ইন্টেলিজেন্টে, এবং আপনাকে বলে দেওয়া হবে যে একটা এফএক্সএমএল ডিজাইন করেন। ওইটাই আমরা আজকে শুরু করব। হ্যাঁ, যে আমাদের এখানে এজেন্ডাতে আছে আর কি, আমরা একটা প্রজেক্ট ইন্টেলিজেন্ট প্রজেক্ট বানাবো। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এখানে দু একটা মেথড যদি রাখি, লেটস সে ভেরিফাই লগইন, তাহলে পাবলিক ভেরিফাই লগইন ইউজারটাকে রিটার্ন করে অ্যাজ উই ডিসকাসড। ক্যান ইউ রিকল? ভেরিফাই লগইন বাটন অন অ্যাকশনকে ইউজারটাই রিটার্ন করবে, পেলে ডাটাবেজে, না পেলে নাল রিটার্ন করবে। এটা কি মনে আছে? তাহলে রিটার্নটাই হবে ইউজার। ওকে, এবং আমরা বলছি এটা স্ট্যাটিক মেথড, কারণ ইউজার তো সে ডাটাবেস থেকে পাবে, ক্লায়েন্ট এখানে কোনো ভ্যালিড ইউজার না। তাহলে ডামি ইউজার তৈরি করার আমার দরকারই না, আমি এটাকে স্ট্যাটিক মেথড করতে পারি। তাহলে পাবলিক স্ট্যাটিক return type user verify login, and verify login receives ID and password from on action, so int id val comma string pwstr, এবং তাকে একটা ইউজার রিটার্ন করতে হবে, তো সে একটা ইউজার হ্যান্ডেল ডিক্লেয়ার করে রাখলো, লেটস সে ভেরিফাইড ইউজার। তো জানে না পাবে কি পাবে না, এই জন্য ইনিশিয়ালি নাল দিয়ে রাখলো। এখন কোডে সে এখন ডাটাবেজে এই প্যারামিটার দুইটা দিয়ে ইউজার অবজেক্ট গুলো খুঁজে খুঁজে মিলাবে, যদি পায় তাহলে ভেরিফাইড ইউজারের একটা ইনস্ট্যান্স আসবে ডাটাবেজ থেকে, না পাইলে তো এটা নাল আসেই। তো আলটিমেটলি সে ভেরিফাইড ইউজারকে রিটার্ন করে দিবে। তো এটা একটা সুডো কোডের মতো আমরা বানালাম, ভেরিফাই লগইন। অলসো আপনার হতে পারে শো প্রোফাইল। ওকে, তাহলে পাবলিক void show profile, তো শো প্রোফাইলে আপনি ওই প্রিন্ট করে দিবেন। কি প্রিন্ট করবেন? এই যে এগুলোই প্রিন্ট করবেন ধরেন। ওকে, জাস্ট টু সেভ দ্য টাইম আমি জাস্ট এখানে দিয়ে দিলাম যে সাপোজ আমি প্রোফাইলটা প্রিন্ট করে দিলাম, ঠিক আছে? ওকে, তাহলে এরকম কিছু মেথড আমার ইউজার ক্লাসে থাকতে পারে যেগুলো কমন, চেঞ্জ পাসওয়ার্ড, ওকে, এটসেট্রা। এখন স্টুডেন্ট ক্লাসে কি থাকতে পারে? সাবক্লাস স্পেসিফিক মেথড। আপনি এখানে বলবেন এখন এক্সটেন্ডস ইউজার, নাও ইট ইজ সাবক্লাস। ওকে, তাহলে এখানে কয়টা ফিল্ড আছে এখন? 7 ফিল্ডস। আর ওই ইনহেরিটেড মেথড, সবই মেথডও সে ইনহেরিট করছে ইউজার থেকে, এখানে যা মেথড আছে সব ইনহেরিট করছে, প্লাস তার নিজের কিছু মেথডও এখানে আছে। তাহলে এতগুলো মেথড আর 7টা ফিল্ড। সো নাও দিস ইজ দ্য এক্সটেন্ডেড বা সাবক্লাস অফ ইউজার। ওকে, তো ইজ এ রিলেশন হচ্ছে স্টুডেন্ট ইজ এ মোর স্পেসিফিক টাইপ অফ ইউজার, বিকজ ইউজারের সবই এর মধ্যে আছে, প্লাস আরো এক্সট্রা জিনিস আছে। সো ফিল্ডের দিক থেকে এটা মোর স্পেসিফিক, মেথডের দিক থেকেও এটা মোর স্পেসিফিক, মোর অপশনস আর দেয়ার। ওকে, তো তার মানে এটা মোর স্পেসিফিক টাইপ, তাহলে ইজি রিলেশন হচ্ছে। ওকে, এখন আমরা যদি স্টুডেন্ট স্পেসিফিক কিছু মেথড রাখতে চাই, রাখতে পারেন, যেমন পে বিল, পাবলিক ভয়েড পে বিল। এটা স্ট্যাটিক করলাম না কেন বলেন তো? আমরা ভেরিফাই লগইনকে তো স্ট্যাটিক করেছিলাম, এটা কেন স্ট্যাটিক না? মানে দরকার নাই নাকি করতে পারবো না? করলে সেটা ইলজিক্যাল হবে। দরকার নাই মানে হচ্ছে আপনি একটা করলেই হয়, ইলজিক্যাল কেন?
কারণ পে বিল নিড টু নো দ্য স্টুডেন্ট ইনফরমেশন। আসিফ ডট পে বিল, আসিফের আইডি নেম সে ইউজ করবে বিল, এবং আসিফ কি কি কোর্স নিল সেগুলো ওটাকে ডাটাবেস থেকে অ্যাক্সেস করে সে বিলটাকে জেনারেট করবে। তাইলে এটা স্ট্যাটিক হওয়ার কোনো সুযোগ নাই, এটা ক্লায়েন্টকে নিয়ে কাজ করে, মানে ক্লায়েন্ট ইনস্ট্যান্সকে নিয়ে কাজ করে। কাজে এখানে ক্লাসকে ক্লায়েন্ট বানালে হবে না, ইনস্ট্যান্সকে ক্লায়েন্ট বানাতে হবে, বিকজ ইট ওয়ার্কস উইথ দ্য ইনস্ট্যান্স ফিল্ড অফ দ্য ক্লায়েন্ট। এখন ক্যান ইউ ওভারলোড দ্য পে বিল? এটা ডিপেন্ড করবে আপনার রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসের জন্য। এখন ধরেন আপনি যদি ইনস্টলমেন্টে দিতে চান, তাহলে আপনি ইনস্টলমেন্ট নাম্বারটা এখানে প্যারামিটার হিসেবে দিতে পারেন। দেখেন অ্যালাউ করতেছে না ওভারলোড, তাহলে আপনি বললেন যে ইন্ট ইনস্টলমেন্ট নাম্বার। তাহলে এখানে আপনি পুরো বিলটাই পে করবেন, এখানে আপনি এই যে বেসড অন দ্য ইনস্টলমেন্ট নাম্বার ওইভাবে বিলটা তৈরি হবে। ওকে, তাহলে এটাকে আপনি ওভারলোডও করতে পারেন। এখানে ওভারলোডিংটা কার সাথে হচ্ছে? না, পে বিলকেই তো পে বিলের সাথে ওভারলোড করবেন, পে বিলকে তো আর রেজিস্টার কোর্সের সাথে ওভারলোড করা যাবে না। ওভারলোড মানে কি একই মেথডকে মাল্টিপল ইমপ্লিমেন্টেশন, কিন্তু এটা সেম ক্লাসের ইমপ্লিমেন্টেশনকে আপনি ওভারলোড করছেন উইথ অ্যানাদার ইমপ্লিমেন্টেশন। তাহলে দুইটা ইমপ্লিমেন্টেশনই বিলংস টু স্টুডেন্ট ক্লাস। তাহলে ওভারলোডিং এর জন্য ইনহেরিটেড মেথড হওয়ার কোনো প্রয়োজন নাই, আপনি নিজের মেথডকেই নিজের ক্লাসে ওভারলোড করতে পারেন। and that's what we have done so far. ম্যাট্রিক্স ক্লাসে ম্যাট্রিক্সের কনস্ট্রাক্টরকে ওভারলোড করেছি। হ্যাঁ বলো। কি বলবো? টু স্ট্রিং তো আমি আলোচনাতেই আনি নাই। ও এইটা দেখে বলতেছেন? টু স্ট্রিং হলো আমার অবজেক্টের স্ট্রিং ইকুইভ্যালেন্ট। একটা অবজেক্টের স্ট্রিং ইকুইভ্যালেন্ট কেন লাগে? এটাকে আপনার আউটপুটে শো করার জন্য। এখন ধরুন আমার একটা কম্পিউটার অবজেক্ট তো ডাটাবেজে আছে, কিন্তু আমি তো আসলে আপনাকে যদি কম্পিউটার ইনফরমেশন দেখাইতে চাই, অবজেক্টটাকে যদি দেখাইতে চাই, আমাকে তো আসলে প্রিন্ট করতে হবে। তো প্রিন্ট তো করলে আমার একটা স্ট্রিং ইকুইভ্যালেন্ট লাগবে। সো টু স্ট্রিং মেথড আমাকে দেখেন কি রিটার্ন করতেছে, সে রিটার্ন টাইপ কি? তো কি রিটার্ন করতেছে? এই যে একটা পুরো একটা বড় সড়ো একটা স্ট্রিং রিটার্ন করতেছে। এই বড় সড়ো স্ট্রিং এর মধ্যে কি আছে? আপনার ফিল্ড ইনফরমেশন আছে, এটাই টু স্ট্রিং। এখন এই টেবিলকে আমি ওভারলোড করলাম, আমরা ম্যাট্রিক্স ক্লাসে কনস্ট্রাক্টরকে ওভারলোড করেছি, রাইট? তো তাহলে আমাদের যে এক্সপেরিয়েন্স সো ফার, কোডিং এক্সপেরিয়েন্স দ্যাট উই হ্যাড, all the overloaded implementations belong to a particular class. সেটা কনস্ট্রাক্টর হলেও সেটা ওই ক্লাসের মধ্যেই সবগুলো কনস্ট্রাক্টর তৈরি করা হয়েছে। অথবা এখানে আমরা দেখতে পাচ্ছি পে বিলকে আমরা ওভারলোড করলাম, এটাও আমার ওই একটা ক্লাসের মধ্যেই নিজের তৈরি করা ইমপ্লিমেন্টেশনকে আমি আবার ওভারলোড করছি উইথ অ্যানাদার ইমপ্লিমেন্টেশন as the class author. So I am the class author of student class. I am writing the student class. So I have created one implementation of Paybill. Now I am creating another alternative of Paybill, and both Paybills are available for execution for student client. তাহলে আমি যদি বলি আসিফ ডট পে বিল উইদাউট প্যারামিটার, যেটা হয়তো অটাম 24-এ কল করা হয়েছিল, তো অটাম 24-এ আসিফ ফুল পেমেন্ট করছে, আর স্প্রিং 25-এ আবার আসিফ ডট পে বিল এখন উইথ 3, তার মানে স্প্রিং 25-এ আসিফ 3টা ইনস্টলমেন্টে বিলটা পে করতে চায়। তাহলে কি দুইটা মেথডই তো আমার রেডি ফর এক্সিকিউশন। দ্যাট ইজ ওভারলোডিং। ওকে, নাও ইউ ক্যান অলসো ওভারলোড অ্যান ইনহেরিটেড মেথড। এখন স্টুডেন্ট ক্লাস ইনহেরিটেড let's say আপনি যদি বলেন যে চেঞ্জ পাসওয়ার্ড, ওকে, এখন চেঞ্জ পাসওয়ার্ডের জন্য একটা কমন মেথড এখানে আছে, ঠিক আছে? সো ধরেন এখানে একটা কমন মেথড আছে চেঞ্জ পাসওয়ার্ড।
তাহলে কমন কোড টু চেঞ্জ পাসওয়ার্ড ফর অল আইরাস ইউজার্স। এখন আইরাসে কি আপনারা কখনো পাসওয়ার্ড চেঞ্জ করেছেন? কে কে করেছেন দেখি একটু বলেন কি করতে হয়, পাসওয়ার্ড চেঞ্জ করলে আপনার হচ্ছে কি করতে হয় চেঞ্জ করার জন্য? জি আমার পার্সোনাল জিমেলে একটা মেল দেয়। আপনি তো লগ ইন করছেন, এখন চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করলেন, এখন কি করতে হবে আপনাকে? ওইটাই তো মেথডে লিখবেন। তাইলে আপনাকে প্রিভিয়াস পাসওয়ার্ড কারেন্ট পাসওয়ার্ড লিখতে হবে, তারপরে কনফার্ম করতে হবে, দুইবার দিতে হবে। তাহলে তিনটা টেক্সট ফিল্ডে আপনাকে ইনপুট দিতে হবে, তাই না? তারপরে সেই কারেন্ট পাসওয়ার্ডটা অ্যাকচুয়ালি সে ডাটাবেসে গিয়ে চেক করে দেখবে যে ক্লায়েন্টের পাসওয়ার্ডটা ওইটাই কিনা। যদি হয় তখন আপনি যে নতুন পাসওয়ার্ড দিচ্ছেন সেটা দিয়ে সেটাকে রিপ্লেস করে দিবে, প্রোভাইডেড ওই যে নিউ পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ড একই জিনিস আপনি টাইপ করছেন। তাহলে ওখানে একটা ভ্যালিডেশন হবে যে দুইটার কন্টেন্ট সেম কিনা। অ্যান্ড অলসো যদি কোনো প্যাটার্ন থাকে পাসওয়ার্ডে সেটাও চেঞ্জ করবে, যে মিনিমাম 8 ক্যারেক্টার বা লেটার ডিজিট ইত্যাদি। তো সেই ভ্যালিডেশন চেক করার পরে সব ঠিক থাকলে আপনার পাসওয়ার্ড ফিল্ডকে সেটার দিয়ে সে আপডেট করে দিবে। এটাই চেঞ্জ পাসওয়ার্ড। তো এইটা ইউজার ক্লাসে তৈরি করা আছে কেন? এটা কমন মেথড, সবারই এটা লাগে। এখন এই ফ্যাকাল্টি ক্লাসের বা স্টুডেন্ট ক্লাসে গিয়ে, বা ধরেন আমি যদি আরেকটা সাব ক্লাস বানাই, ওকে ধরেন ফ্যাকাল্টি। এখন ফ্যাকাল্টি ক্লাসের অথর বলল যে ফ্যাকাল্টি ক্লাসও ধরেন এক্সটেন্স ইউজার। তা আমি এখানে লিখে রাখলাম এক্সট্রা ফিল্ডস and extra methods specific to faculty, extra fields specific to faculty, বা ধরেন এমপ্লয়ি বলি, ঠিক আছে, এমপ্লয়ি। পাবলিক ক্লাস এমপ্লয়ি, কেন এটা অ্যালাউ করতেছে না? কারণ ফাইলের নাম হচ্ছে faculty.java, ফাইল নেম এন্ড দ্য ক্লাস নেম মাস্ট ম্যাচ। তাহলে কি করতে হবে? এইটাকে রিফ্যাক্টর করেন। এখন আইবি বললো যে আমার স্টুডেন্ট এবং এক্সটার্নাল ইউজার যারা আছে তাদের পাসওয়ার্ড চেঞ্জের জন্য দুইবার কনফার্ম করলেই হবে, নিউ পাসওয়ার্ড আর ওল্ড পাসওয়ার্ড দিতে হবে। কিন্তু যারা এমপ্লয়ি তাদেরকে আবার একটা ক্যাপচা দিতে হবে। তো তাহলে এমপ্লয়ি ক্লাসে গিয়ে ক্যাপচা ক্যান বি দ্য প্যারামিটার। ওকে, তাহলে আপনি এটাকে ওভারলোড করতে পারেন। তো কি ছিল ইউজার ক্লাসে? এই যে চেঞ্জ পাসওয়ার্ড, এখানে গিয়ে আপনি বললেন এমপ্লয়ি ক্লাসে গিয়ে যে এখন দেখেন ও বলতেছে তুমি তো একটা ইনহেরিট করছো চেঞ্জ পাসওয়ার্ড, একই প্যারামিটার লিস্ট। হ্যাঁ, তো ওখানে সে আন্ডারলাইন করে ফেলছে। তা আমি এখন বলবো যে ক্যাপচা কি ইন্টিজার হয় না স্ট্রিং হয়, ডিপেন্ড। তো ধরেন স্ট্রিংই দিলেন, ক্যাপচা স্পেলিং কি ক্যাপচা, ঠিক আছে। এই যে ক্যাপচা এসটিআর আপনি যেটা পাঠালেন, তখন এখানে চেঞ্জ পাসওয়ার্ড করার কোডের মধ্যে ক্যাপচাটাকে ইউজ করতে হবে। তাইলে আপনাকে হয়তো ইমেলে ওই এমপ্লয়ির, যেহেতু এমপ্লয়ির ইমেলে একটা ক্যাপচা অটো জেনারেট করে পাঠাইছে, সেইটা আবার আপনি এখানে সাপ্লাই দিচ্ছেন ভেরিফাই এর জন্য যে যেটা ইমেলে পাঠাইছে সেটাই দেওয়া হয়েছে কিনা। তো তাহলে এখন এমপ্লয়ি ক্লাসে কয়টা চেঞ্জ পাসওয়ার্ড আছে? হাউ মেনি ইমপ্লিমেন্টেশন ইজ দেয়ার ইন এমপ্লয়ি ক্লাস অফ চেঞ্জ পাসওয়ার্ড? দুইটা, একটা হচ্ছে জিরো প্যারামিটার আর একটা হচ্ছে স্ট্রিং প্যারামিটার। তাহলে এটা কি ওভারলোড হলো না? তাহলে এখানে ওভারলোডটা হলো ইনহেরিটেড মেথডের সাথে, আর এখানে ওভারলোড হয়েছে ওই ক্লাসের মেথডের সাথে। ওভারলোডিং এর ক্ষেত্রে দুইটাই পসিবিলিটি।
both can be the case. Okay. এখন আসেন অবজেক্ট ক্লাস আমরা বললাম, অবজেক্ট ক্লাস নিয়ে কথা হয়েছে? অবজেক্ট ক্লাস এই যে আমরা বললাম যে আদম অফ জাভা, শুরুতেই তো বললাম। হ্যাঁ, এখন কথা হলো যে অবজেক্ট ক্লাস থেকে আমরা আসলে কি ইনহেরিট করি। এখন খেয়াল করেন যে এইটা একটা মনিটর অবজেক্ট, আই এম এন এমপ্লয়ি বা ফ্যাকাল্টি অবজেক্ট, আপনি একজন স্টুডেন্ট অবজেক্ট, ওইটা একটা এসি অবজেক্ট, এটা একটা চেয়ার অবজেক্ট। এখন যে ক্লাসের অবজেক্টই হই না কেন, প্রত্যেকটা ক্লাসেরই কিছু বেসিক সিস্টেম লেভেল ক্যাপাবিলিটি থাকা লাগে, যেটা আসলে ওই ক্লাসের অ্যাপ্লিকেশন লেভেল ফাংশনালিটির সাথে রিলেটেড না। নাও অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে আমার যে ক্লাস, তার মেথডগুলো ওই অ্যাপ্লিকেশনের রিকোয়ারমেন্টটাকে স্যাটিসফাই করে, যেমন স্টুডেন্ট ক্লাসে পে বিল, রেজিস্টার কোর্স, ইভ্যালুয়েট ফ্যাকাল্টি এটসেট্রা। কিন্তু সিস্টেম লেভেলের কিছু ক্যাপাবিলিটিও থাকতে হয় প্রত্যেকটা ক্লাসকে। সেটা ডাজন্ট ম্যাটার যে এটা একটা চেয়ার অবজেক্ট নাকি এসি অবজেক্ট নাকি প্রোডাক্ট অবজেক্ট নাকি এমপ্লয়ি অবজেক্ট, ডাজন্ট ম্যাটার। তাহলে যেহেতু ডাজন্ট ম্যাটার, এটা সিস্টেম লেভেল ফাংশনালিটি, সো দেয়ারফোর it is given by the object class. So those are the methods actually belongs to object class. বুঝতে পেরেছি? হ্যাঁ, করা যাবে। আচ্ছা, তার আগে আমাকে বলেন, আপনারা কি জানেন হোয়াট ইজ প্রসেস? আপনার কোশ্চেন অ্যান্সার জিজ্ঞেস করছি। অপারেটিং সিস্টেম কোর্স তো কেউ করেন নাই, কিন্তু এমনি টাস্ক ম্যানেজার তো সবাই দেখেন, তাই না? তো হোয়াট ইজ প্রসেস আমি যদি আপনাকে দেখাই, হাউ মেনি প্রসেস ইজ রানিং, এই প্রসেস ট্যাবে আপনি দেখতে পাচ্ছেন আবার 9টা অ্যাপের জন্য 9টা প্রসেস, আর ব্যাকগ্রাউন্ড সার্ভিসের জন্য 106টা প্রসেস ইজ রানিং। তাহলে হোয়াট ইজ প্রসেস? আমার একটা scene-builder.exe আছে, এটা কোথায় আছে? It is installed in my hard disk বা SSD, সেকেন্ডারি স্টোরেজে আছে, তাই না? আমরা যখন একটা অ্যাপ ইনস্টল করি, it gets installed in the permanent memory বা সেকেন্ডারি স্টোরেজ, কিন্তু আপনি যখন ওটাকে রান করেন within the operating system, there is a runtime instance created for your application, that is process, that's an operating system entity. Okay, now we are not digging the rabbit hole because in depth আপনি OS কোর্স এগুলো in depth শিখবেন, but layman's term এ যদি বলি যে process is the runtime instance of your application or service. Now difference between application and service is application has user interface, some form of user interface, console হোক, গ্রাফিক্যাল হোক, আর সার্ভিসের কোনো ইউজার ইন্টারফেস থাকে না, ব্যাকগ্রাউন্ডে কাজ করতে থাকে। ওকে, তা আমার এই ল্যাপটপে এই মুহূর্তে 105টা সার্ভিস রান করতেছে আর 9টা অ্যাপ্লিকেশন রান করতেছে। সো এতগুলো প্রসেস আমার অপারেটিং সিস্টেম ডিল করতেছে। Now each process has an execution unit, at least one, and those execution units within the process are called thread. এই নামগুলো আপনারা শুনেছেন সবাই, তাই না? Thread, process, okay. So again, layman's term, it's not the actually technical definition how it works, but বোঝার জন্য যে থ্রেড হচ্ছে এক্সিকিউশন ইউনিট উইদিন দ্য প্রসেস। তাহলে আমার এখানে নোটপ্যাড এর জন্য একটা প্রসেস আছে না নাই? আছে, দেখতে পাচ্ছেন এই যে, এবং ও 0.1 মেগাবাইট র্যামে জায়গা দখল করছে। এই মুহূর্তে তার সিপিইউ ইউটিলাইজেশন 0%। অন দ্য আদার হ্যান্ড ওবিএস যদি দেখেন, ও রেকর্ড করে যাচ্ছে, কিন্তু ওর সিপিইউ ইউটিলাইজেশন এই যে 5+, অ্যারাউন্ড 5% ফ্লাকচুয়েট করতেছে।
আর এই মুহূর্তে র্যামে 232 মেগাবাইট জায়গা দখল করে বসে আছে। ওকে, সিপিইউ ইউজ করতেছে 5%, জিপিইউ অলসো ইউজ করতেছে 5%। তাহলে সিপিইউ জিপিইউ দুইটাই সে ইউটিলাইজ করতেছে। ওকে, আর নোটপ্যাড ইজ পিওরলি মাইক্রোপ্রসেসরকে টার্গেট করে কোডটা লেখা। নোটপ্যাডের যে কোড দ্যাট ডাজন্ট এক্সপ্লয়েট জিপিইউ, এটা অনেক পুরনো সফটওয়্যার, তখন জিপিইউ ছিলই না, সো ওর জন্য জিপিইউ ইউটিলাইজেশন 0%। তো এখানে প্রসেসের একটা সামারি দেখাচ্ছে। ওকে, এখন কথা হলো যে নোটপ্যাড হ্যাজ ওয়ান এক্সিকিউশন ইউনিট, সো ইটস এ সিঙ্গেল থ্রেডেড অ্যাপ্লিকেশন। তার মানে আমি যদি দুইটা নোটপ্যাড ওপেন করি তাহলে কি হবে? দুইটা আলাদা কি? দুইটা আলাদা প্রসেস ক্রিয়েট হবে। সো দেখতে পাবেন একটা নোটপ্যাড অলরেডি আছে এখানে খোলা, এই যে আমি আরেকটা নোটপ্যাড খুলি, now you can see another process is created for notepad. So notepad has two processes because notepad is a old school legacy software, it's very old. So in those days all the software are written as single threaded application, and তখন মাল্টিকোর ছিলই না, প্রসেসরে ছিল না, আর জিপিইউ তো অস্তিত্বই ছিল না। কিন্তু এখন সিপিইউ তে অনেকগুলো কোর, আর জিপিইউ তে it depends on how much you want to spend, you can have hundreds of cores. তো তাহলে হার্ডওয়্যারে যেহেতু মাল্টিকোর মানে কি, মাল্টিপল কোর আই ক্যান এনগেজ টু এক্সিকিউট মাল্টিপল থিংস সাইমultaneously টু accelerate the performance. ওকে, প্যারালাল এক্সিকিউশন। তো তাহলে একটা ভিডিও গেমে কিন্তু অনেকগুলো থ্রেড একসাথে কাজ করে। এই জন্য কিছু কিছু ভিডিও গেমে দেখবেন যে আপনার জিপিইউ এত না হইলে এটা লোড করে লাভ নাই। তার মানে ওকে অনেকগুলো মাল্টিটাস্কিং করতে হয় এবং সাইমultaneously করতে হয়, নাহলে আপনি বাটারি এক্সপিরিয়েন্স পাবেন না। তো ও হয়তো 50টা থ্রেড একসাথে ডিপ্লয় করে, তাহলে 50টা আলাদা মেথড 50টা থ্রেড এক্সিকিউট করতেছে। সো থ্রেড ইজ দ্য এক্সিকিউশন ইউনিট, এন্ড এক্সিকিউশন ইজ নাথিং বাট এ ফাংশন অর মেথড ইন টার্মস অফ কোড। তাহলে আমার মডেল ক্লাসের একটা মেথড এখন কাজ করতেছে। এখন চিন্তা করেন এই 125টার মতো প্রসেস, এবং এর মধ্যে অনেকগুলো প্রসেসে আবার মাল্টি থ্রেডেড। তো ধরেন 200-300 থ্রেড, এখন দে আর কম্পিটিং টু গেট দ্য রিসোর্স। এখন রিসোর্সের মালিক তো আর অ্যাপ্লিকেশনও না, সার্ভিসও না, রিসোর্সের মালিককে অপারেটিং সিস্টেম। সো রিসোর্স মিনস ইউর কোর, প্রসেসিং কোর, দেন ইউর রেজিস্টার, অ্যারিথমেটিক লজিক ইউনিট, কন্ট্রোল ইউনিট, র্যাম। তো এই রিসোর্সগুলো প্রসেসগুলোকে অ্যালোকেট করে, এবং উইদিন দ্য প্রসেস থ্রেডগুলোকে অ্যালোকেট করে অপারেটিং সিস্টেম। সো অপারেটিং সিস্টেম ইজ দ্য সুপার কাস্টোডিয়ান অফ অল দ্য রিসোর্স। এখন অপারেটিং সিস্টেমকে তো একটা জাস্টিস করতে হবে। আপনাকে পুরো রিসোর্স দিয়ে বসে থাকলে তো হবে না, আপনি কবে শেষ হবেন, বাকিরা কি হ্যাং হয়ে বসে থাকবে? তাহলে সবাইকে রিসোর্স দিতে হবে টাইম শেয়ারিং মাল্টিপ্লেক্সিং করে করে। তা আপনার একটা মেথড রান করতেছে, শেষ হওয়ার আগেই সে আপনাকে বলবে ওয়েট, রিসোর্স নিয়ে আরেকজনকে দিবে, ওখানে সে কিউ মেনটেন করে। আবার এইটা আবার ফিফো কিউ না, এটা প্রায়োরিটি কিউ। সো ওই থ্রেডগুলো কিউতে থাকে টু গেট দ্য রিসোর্স, এবং থ্রেডগুলোর প্রায়োরিটি আবার চেঞ্জ হতে থাকে। সো হোল থিং ইজ ডাইনামিক, অ্যান্ড অপারেটিং সিস্টেম ম্যানেজ দ্যাট। তাইলে আপনার মেথড যখন মাঝপথে বন্ধ হয়ে গেল, কেন? কারণ রিসোর্স নিয়ে গেছে, আপনাকে ওয়েট করতে বলতেছে। তা আপনি যখন ওয়েটে যাবেন, তাইলে আপনি ওয়েট করতে পারতে হবে। আবার যখন আপনি ওয়েটে চলে গেলেন, পজে গেলেন, তখন আবার নোটিফাই করতে হবে, তাই না? তাহলে যে ওয়েট করা, নোটিফাই করা, এগুলো আপনি চেয়ার অবজেক্ট মানে চেয়ার ক্লাসের মেথডের জন্য, নাকি প্রোডাক্ট ক্লাসের মেথডের জন্য, না এমপ্লয়ি ক্লাসের মেথডের জন্য, ইট ডাজন্ট ম্যাটার। প্রত্যেক ক্লাসের জন্য এই কাজগুলো লাগবে। সিস্টেম লেভেল ক্যাপাবিলিটি, সিস্টেম লেভেল মেথডস এভরি ক্লাস মাস্ট হ্যাভ, বিকজ ওই ক্লাসের মেথডগুলো যখন এক্সিকিউট হবে, তারা আবার ওই মেথডগুলোকে ইউজ করবে যখন এই ধরনের ইন্টারাপশন হবে। বুঝতে পেরেছেন? তাহলে এগুলো যেহেতু সব ক্লাসেই লাগবে, এই জন্য একটা সুপার অ্যানসিস্টার হিসেবে অবজেক্ট ক্লাস ক্রিয়েট করা হয়েছে। ওকে, এন্ড দোজ মেথডস আর দেয়ার। এন্ড হোয়াট আর দোজ মেথডস? আমি যদি অবজেক্ট ক্লাসটা আপনাকে দেখাই, অবজেক্ট ক্লাস, এই যে ফিল্ড সামারি, মেথড সামারিতে যদি যাই, ফিল্ড সামারিতে গেলে দেখবেন যে এটা কোনো লিঙ্ক নাই, তার মানে ফিল্ড নাই।
সেটা ন্যাচারাল। মেথড সামারিতে গেলে আমরা দেখতে পাবো এই যে প্রত্যেকটা অবজেক্টকে ক্লোন করা যেন যায় সেই ক্যাপাবিলিটি যাতে থাকে, প্রত্যেকটা ক্লাসের অবজেক্ট যাতে ইকুয়ালিটি করতে পারে উইথ অ্যানাদার অবজেক্ট, তাহলে ইকুয়ালস মেথড। তারপরে আপনি প্রত্যেকটা ক্লাস যাতে নিজের লোকেশন শো করতে পারে যে তার পাথ কি সেটা। তারপরে এই যে নোটিফাই অল, ওয়েট, এগুলো হচ্ছে অপারেটিং সিস্টেম লেভেলে কমিউনিকেট করার জন্য, ইন্টার থ্রেড কমিউনিকেশন, ইন্টার প্রসেস কমিউনিকেশন, এইসব করার জন্য এই মেথডগুলো লাগে। ওকে, তো প্রত্যেকটা অবজেক্টে যাতে একটা স্ট্রিং ইকুইভ্যালেন্ট থাকে আউটপুট হিসাবে ইউজ করার জন্য। বুঝতে পেরেছেন? তাহলে আমি যদি এখন ম্যাট্রিক্স ক্লাসে গিয়ে আপনাকে দেখাই, যেহেতু ওটা আমাদের করা আছে, উইল কাম ব্যাক হিয়ার, ম্যাট্রিক্স সেকশন কত 4। এই কন্ট্রোলারে যদি যাই, এখানে আমরা কি ইউজ করেছি? স্ট্রিং ইউজ করেছি না? স্ট্রিং মেথডটা আমরা কোথায় লিখেছি? ম্যাট্রিক্স ক্লাসে। এই যে কোথায় টু স্ট্রিং, এই যে টু স্ট্রিং, তাই না? এখন আমি যদি টু স্ট্রিং কমেন্ট করে দেই, টু স্ট্রিং কমেন্ট করে দিলাম, there is no টু স্ট্রিং, তাহলে এই টু স্ট্রিং কলটাতে এরর দেখানোর কথা না? কিন্তু দেখেন এরর দেখাচ্ছে না। কন্ট্রোলার ক্লাস কিন্তু কন্ট্রোলার ক্লাসে যখন m1.toString কে কল করা হলো, ম্যাট্রিক্স ক্লাসে there is no toString, আমি তো কমেন্ট করে দিলাম, তাহলে কিন্তু still it's telling okay I know there is a toString in matrix class. Why? Inherited from object class. Any class by default, any Java class is a descendant of object class. আপনি কিন্তু বলেন নাই যে ক্লাস ম্যাট্রিক্স এক্সটেন্ডস অবজেক্ট, যেটা আপনি স্টুডেন্টের ক্ষেত্রে বলেছেন। কারণ কি, অবজেক্ট এটা ইমপ্লিসিট, এটা বাই ডিফল্ট গিভেন, এটা আপনাকে বলতে হবে না। তার মানে জাভাতে আপনি যখনই কোনো ক্লাস তৈরি করেন, এক্সটেন্ড না বললেও কিন্তু এটা একটা সাব ক্লাস। Every Java class is a subclass except object class. Object class is the root of the tree, inheritance tree. Inheritance tree যদি চিন্তা করেন, ফ্যামিলি ট্রি, তাহলে অবজেক্ট হচ্ছে পুরা জাভার রুট ক্লাস বা সুপার অ্যানসেস্টর। যে অবজেক্ট ক্লাস তো আপনি বানাইতে পারবেন, আপনি অন্য যে কোনো ক্লাস বানাবেন, তাহলে যে কোনো ক্লাসই আপনি ক্রিয়েট করেন না কেন জাভাতে, সবই কিন্তু সাব ক্লাস। ওকে, অ্যাটলিস্ট সেটা অবজেক্টের সাব ক্লাস, আপনি এক্সটেন্স না বললে। আর যদি আপনি এক্সটেন্স বলেন, তাহলে আপনার একটা সুপার ক্লাস আছে। তো ইউজারের সুপার ক্লাস, স্টুডেন্টের সুপার ক্লাস হচ্ছে ইউজার, কিন্তু ইউজারের সুপার ক্লাস তো অবজেক্ট। কাজেই স্টুডেন্ট inherits the methods of objects via user, কারণ ইউজার will inherit from object, কাজেই অবজেক্টের মেথডগুলো ইউজারের মেথড হবে। আবার স্টুডেন্ট যেহেতু ইউজারকে এক্সটেন্ড করে, স্টুডেন্ট অলসো উইল হ্যাভ ইউজারের মেথডের সাথে সাথে অবজেক্টের মেথডগুলো সে ইনহেরিট করবে, এন্ড দ্যাটস ওয়াই দেয়ার ইজ নো অবজেকশন হিয়ার। এখন এই টু স্ট্রিং আসলে কি করে? এখন যদি আমি এটাকে যদি রান করি, তাহলে আমি কি পাবো? আমি তো যেভাবে টু স্ট্রিং বানাইছিলাম সেটা কি পাবো? না। তাহলে অবজেক্ট ক্লাসের টু স্ট্রিং যা আউটপুট দেয় সেটা পাবো। তাহলে অবজেক্ট ক্লাসের টু স্ট্রিং আমাকে কি আউটপুট দেয়? আপনি যেখানে ক্লিক করেন, এই অবজেক্ট ক্লাসের আউটপুট আমাকে যেটা দেয় হ্যাশ কোড। So when you create an instance, আমরা সেটাকে একটা হ্যান্ডেলে রাখি, employee1, employee2, employee3 etc. নিউ এমপ্লয়ি করছি যখন, employee1, employee2, employee3 etc. এগুলো হচ্ছে আমাদের গিভেন হ্যান্ডেল। আমরা অ্যানোনিমাসও তো রাখতে পারি, কিন্তু ইন্টারনালি তার একটা আইডেন্টিফায়ার তৈরি হয় যেটা হ্যাশ কোড। সো এভরি ইনস্ট্যান্স উইল হ্যাভ ইটস ওন আইডেন্টিফায়ার, ওন হ্যাশ কোড। এখন ওই অবজেক্ট ক্লাস তো জাভার জন্ম থেকে আছে,
ও তো জানে না যে ফিউচারে আপনার এমপ্লয়ি ক্লাসে কি ফিল্ড হবে, তাহলে ও যে টু স্ট্রিংটা বানাবে ওটাতে কি থাকবে, ও তখন হলো আমি তো জানি না যে আমার সাব ক্লাসের ফিল্ড কি হবে, তাহলে আমি সাব ক্লাসকে টু স্ট্রিং হিসাবে কি সাপ্লাই দিতে পারি, অন্তত আমি এটা জানি যে আমি তার যে আইডেন্টিফায়ার হ্যাশ করবো ওইটা তো আমি দেখাইতে পারি। তখন সে কি করে, ক্লাসের নাম উইথ প্যাকেজ পাথ, গেট ক্লাস আপনাকে প্যাকেজ পাথ দিবে, সেখান থেকে আপনি ক্লাসের নাম সহ @ সিম্বল সহ একটা 32 বিটের হ্যাশ কোড যেটা হেক্সাডেসিমালে দেখাবে, এটাই হচ্ছে আপনার স্ট্রিং হিসাবে সে রিটার্ন করবে। এখন আমরা যদি এই টু স্ট্রিংটাকে ইউজ করি এখন যে অবস্থায় আছে সেটাই হবে, তাহলে কিন্তু আমি আসলে ওই যে ম্যাট্রিক্সের এলিমেন্ট গুলো দেখতে পাবো না, বরং আমি M1 এর হ্যাশ কোডটা দেখতে পাবো বা M2 এর হ্যাশ কোডটা দেখতে পাবো। না না, এখানে আমি সেট টেক্সটে কি দিচ্ছি, এখানে স্ট্রিং, তো M1 এর টু স্ট্রিং তো আমি কোনো টু স্ট্রিং লিখেই নাই, তাহলে এখন আমি আসলে এখানে হ্যাশ কোড পাবো, তাহলে আসলে আমাকে এখন হ্যাশ কোড প্রিন্ট করবে, সেটা পরের জিনিস, কিন্তু আমি তো স্ট্রিং পাচ্ছি, স্ট্রিং হিসাবে ওটা পাচ্ছি আউটপুটে ব্যবহার করার জন্য। তাহলে আমরা যদি এটা রান করি আপনি তাই দেখতে পাবেন। মেইন অ্যাপ্লিকেশন ক্লাস, ওকে, অ্যাটেন্ডেন্স শিটটা সাইন করেন কুইজের, কয়টা হয়েছে বলেন তো একটু। আমি এই যে র্যান্ডম, দেখেন স্ক্রিন দেখেন, আমি র্যান্ডম দুইটা ম্যাট্রিক্স জেনারেট করলাম M1 M2, আর রেজাল্টেন্ট ম্যাট্রিক্সে অ্যাড হবে। এই যে এখন যে আমি শো করি M1 M2 শো হবে না, এখন সে ওই যে 3 রো 3 কলাম 9টা ভ্যালু স্পেস দিয়ে দিয়ে দেখাবে না, সে এখন কি দেখাবে, হ্যাশ কোড দেখাবে। দেখেন এই যে দিস ইজ দ্য টু স্ট্রিং, আমাকে এইটা দিয়েছে, গেট ক্লাস ডট গেট নেম, ওখান থেকে কি পেলাম, C213 ডট ম্যাট্রিক্স অপারেশন সেকশন 4 ডট ম্যাট্রিক্স, ক্লাসের নাম উইথ প্যাকেজ @32 বিট হ্যাশ কোড, 32 বিটকে সে একসাথে দেখাচ্ছে, তাহলে দুইটা অবজেক্টের হ্যাশ কোড আলাদা, এইটাই সেই স্ট্রিং হিসেবে দিয়েছে। এখন আপনি কি এই টু স্ট্রিংটা ইউজ করতে চান? করলাম তো, করা গেল বলেই তো আসলো, নাহলে আসলো কিভাবে, কিন্তু আপনি সেটা চান কিনা, না চাইলে কি করবেন, না চাইলে আপনি নিজের বডি প্রোভাইড করবেন, তাই না, ইউ আর নট স্যাটিসফাইড উইথ দ্য ইনহেরিটেড ইমপ্লিমেন্টেশন, ইউ প্রোভাইড ইউর ওন ইমপ্লিমেন্টেশন। আচ্ছা, এখন দেখেন ম্যাট্রিক্স ক্লাসে যদি যাই, এখানে আমার একটা কনস্ট্রাক্টর আছে কিন্তু অলরেডি, আবার নিচেও একটা কনস্ট্রাক্টর আছে, আরো একটা কনস্ট্রাক্টর আছে, প্রত্যেকটাই কোএক্সিস্ট করতেছে উইথ হারমোনি, এবং সবগুলোকে ইউজ করা যাবে ফর ম্যাট্রিক্স ইনস্ট্যান্সিয়েট করার সময়। তাহলে নিউ ম্যাট্রিক্স করার সময় তিনটাকে আমরা চাইলে ঘুরায় ফিরায় ইউজ করতে পারি, তো তিনটা ভার্সনই কিন্তু রেডি ফর এক্সিকিউশন, রাইট, ওকে। যদি তাই হয়, এবং এগুলো কেন তিনটা ভার্সনই কোএক্সিস্ট করতেছে উইথ হারমোনি, কারণ প্যারামিটার লিস্ট আলাদা, সো কল হইলে কম্পাইলার বুঝতে পারবে কোনটাকে ইউজ করতে হবে, রাইট, কি কথা বলেন, ওকে। এখন যদি আমি আরেকটা কনস্ট্রাক্টর এখানে বসাতে চাই, এটাও 0 প্যারামিটার, তাহলে সমস্যা কি, এখন তো সে কোএক্সিস্ট করতে দিচ্ছে না, কেন, এই দুইটার ব্যাপারে অবজেকশন নাই, কিন্তু এই দুইটার ব্যাপারে অবজেকশন, সেম প্যারামিটার লিস্ট কেন দিচ্ছে না, সেম প্যারামিটার হইলে,
সেটা তো আপনি মুখস্থ বলতেছেন, কিন্তু রেশনালটা কি, কেন দিচ্ছে না? কোনটা নিতে হবে তোমরা কি পুরো হ্যাঁ, তার মানে আমি নিউ করার সময় যখন প্যারামিটার দিব না, তখন কম্পাইলারকে কোনটা সে নিবে, এই প্রথমটা নিবে না পরেরটা নিবে? দ্যাট ইজ অ্যাম্বিগুয়াস। দুইটার সাথেই তো প্যারামিটার ম্যাচ করে, তাহলে এই জন্য সে অ্যালাউ করে না, রাইট? তাহলে এটাকে আমরা এগ্রি করলাম যে কেন সেম প্যারামিটার লিস্ট দিয়ে আমি আরেকটা ইমপ্লিমেন্টেশন দিতে পারছি না। এটাকে আপনারা কনভিন্স যে কেন পারছি না, বা কেন কম্পাইলার সেটা অ্যালাউ করছে না? আর ইউ কনভিন্সড? ওকে, এখন আমি একটা টু স্ট্রিং ইনহেরিট করেছি না, ফ্রম হুম? অবজেক্ট ক্লাস। উইথ হোয়াট প্যারামিটার লিস্ট? নো প্যারামিটার, জিরো প্যারামিটার। তা আমি যদি এখন আরেকটা জিরো প্যারামিটার বানাইতে চাই, তাহলে এটার মতো আমাকে ধরা উচিত না? ম্যাট্রিক্সে যেমন ধরলো জিরো প্যারামিটার ধরা উচিত না? হ্যাঁ, বা টু ইন্টিজার প্যারামিটার দিয়েও যদি একটা বানাইতে চাই তাহলে তো ধরবে। ধরেন টু ইন্টিজার প্যারামিটার দিয়েও যদি একটা বানাতে চাই তাহলেও কিন্তু আমাকে সে ধরবে। কারণ সে বলতেছে টু ইন্টিজার প্যারামিটার তোমার অলরেডি একটা আছে, তুমি যদি আরেকটা দাও কল হইলে আমি কোনটাকে ইউজ করব। তার মানে প্যারামিটার লিস্ট যখন, বা যেটাকে আমরা বলি মেথড সিগনেচার, এটা যখন ম্যাচ করবে তখন আমি ওভারলোড করতে পারবো না। দ্যাট ইজ দ্য রেশনাল, যেটা অ্যালাউড না। I interchange the parameter. ইন্টারচেঞ্জ তো ইন্ট কমা ইন্টই হবে। ও তো দেখবে যে টাইপের ম্যাচ, নাম কি সেটা কিছু যায় আসে না। এটাতে আমি যদি বলি এ আর বি, তাতেও কিছু যায় আসে না। ভ্যাল ওয়ান, বা এটাতে বললাম রোজ বা আর এটাতে বললাম সি, ওইটা তো বিষয় না। বিষয়টা হলো যে আমি পাস করতেছি দুইটা ইন্টিজার পাশাপাশি, এটা তো আমার দুইটা বডির সাথে ম্যাচ করে, আমি কোনটাকে নিব? ইট ইজ নট অ্যালাউড, রাইট? ওকে, তাহলে এটা আমরা বুঝি যে এটা অ্যালাউড না। তো এটা আমি কমেন্ট করে রাখলাম যে অ্যালাউড না। তাহলে আমি আমার যে একটা স্ট্রিং আছে জিরো প্যারামিটার, ওইটাও তো ওভারলোড অ্যালাউড না, তাই না? বুঝেন নাই? আমার কথা বুঝতে পারছেন? আমি বললাম যে আমার টু প্যারামিটার ম্যাট্রিক্সের কনস্ট্রাক্টর সে ওভারলোড করতে দিচ্ছে না, কারণ টু প্যারামিটার কনস্ট্রাক্টর অলরেডি একটা আছে। জিরো প্যারামিটার ম্যাট্রিক্সকে সে ওভারলোড করতে দিচ্ছে না, কারণ জিরো প্যারামিটার ম্যাট্রিক্স অলরেডি একটা আছে। স্টুডেন্ট ক্লাসে গিয়ে যদি আমি পে বিলকে জিরো প্যারামিটার আরেকটা দিতে চাই, ওখানেও ধরবে। বা পে বিলের একটা স্ট্রিং ভার্সন আছে, এই ইন্টিজার ভার্সন আছে, পে বিলে যদি আরেকটা ইন্টিজার ভার্সন বানাতে চাই ধরবে। তার মানে কি প্যারামিটার লিস্ট সেম হইলে তো ওভারলোড করা যাচ্ছে না। তাহলে আমার এখানে অলরেডি একটা টু স্ট্রিং আছে না, জিরো প্যারামিটার, আমি যদি নিজের বডি দিতে চাই জিরো প্যারামিটার ধরবে না কেন? কিন্তু আপনারও তো মেথড সেটা। Since classes are different, so parameters. না, দ্যাটস নট দ্য লজিক। মানে আপনি যদি এইভাবে চিন্তা করেন যে প্যারামিটার লিস্ট যখন সেম হবে তখন অ্যালাউড না, তা আপনি তো ইনহেরিট করছেন, তাহলে এটাও অ্যালাউড না হওয়াটারই কথা। সো আমরা যদি টু স্ট্রিংটাকে এখন খুলে দেই জিরো প্যারামিটার টু স্ট্রিং, আমি দেখব যে সে কিন্তু আমাকে অ্যালাউ করতেছে। আরে কি আশ্চর্য, পে বিলের ক্ষেত্রে করবে না স্টুডেন্ট ক্লাসে, আবার কনস্ট্রাক্টর করলো না, কিন্তু টু স্ট্রিং এ করতেছে। সুন্দর কাহিনীটা কি? আপনি যেটা বলছেন ইউর অ্যান্সার ইজ রাইট, কিন্তু রিজনিংটা কি সেটা আমাদের একটু জানা দরকার। এখন দেখেন, আপনি আপনার ফাদারের কাছ থেকে একটা মেথড ইনহেরিট করছেন, উইথড্র মানি ফ্রম ব্যাংক। আর ইউ হ্যাপি অর নট? ইউ আর ভেরি মাচ হ্যাপি, তাই না? সো উইথড্র মানি ফ্রম ব্যাংক, এই মেথডটা আপনি ইনহেরিট করছেন, এখন আপনি খুব খুশি। সো ইনহেরিটেড মেথড নিয়ে আপনার কোনো আপত্তি নাই, কিন্তু সাথে আপনি আবার আরো একটা মেথড ইনহেরিট করছেন,
যে গ্রিট পিপল উইথ ডিগনিটি, ওই মেথডে বলা আছে আসসালামু আলাইকুম, কেমন আছেন, বসেন, বাড়ির সবাই ভালো, চা খাবেন না, মানে কোল্ড ড্রিঙ্কস খাবেন না, কফি খাবেন, হ্যাঁ। তো এই যে একটা ওল্ড স্কুল ওয়ে অফ গ্রিটিং, এটাও তো আপনি ইনহেরিট করছেন। ইনহেরিট যখন করবেন, আমার যেটা সুবিধা সেটা ইনহেরিট করবো, যেটা অসুবিধা সেটা, তা তো হবে না। ইউ আর ইনহেরিটিং এভরিথিং, হোল ডিএনএ প্রোফাইল ইজ ইনহেরিটেড। তাইলে আপনি কিন্তু উইথড্র মানি ফ্রম অ্যাকাউন্ট, এই ইনহেরিটেড মেথডে আপনার কোনো আপত্তি নাই, বাট ইউ আর চেঞ্জি, সো ইউ ফিল আনকমফোর্টেবল ইন গ্রিট পিপল ইন দ্যাট ওয়ে। আপনি এখন বলেন হে ব্রো হোয়াটসঅ্যাপ, এইটা হচ্ছে আপনার স্টাইল অফ গ্রিটিং পিপল। ইভেন টু এল্ডার্স আপনি বলে চাচা কি খবর, এইভাবে আপনি গ্রিট করেন। কিন্তু আসসালামু আলাইকুম, কেমন আছেন, শরীর স্বাস্থ্য ভালো, বাসার সবাই ভালো, এইটা আপনার আব্বা দেখে আসছে, আমার আব্বা দেখে আসছে তাদের আব্বা আম্মাকে করতে। সো দে আর ওল্ড স্কুল, দ্যাটস ওয়াই ইট ইজ দেয়ার, দে আর কমফোর্টেবল উইথ দ্যাট, বাট ইউ আর নট। তাইলে আপনি কি করবেন? Overloading create alternatives. Keep seeing that in your head. Overloaded versions gives you alternative. You can use all of them alternatively, one by one. Overriding allows you substitute, replacement. তাহলে আপনি ওই গ্রিট পিপল, যে লম্বা চওড়া একটা গ্রিটিং প্রসিডিওর, ইউ আর নট হ্যাপি উইথ দ্যাট, ইউ ডোন্ট ওয়ান্ট টু কিপ দ্যাট, নট ইভেন অ্যাজ অ্যান অল্টারনেটিভ, ইউ ওয়ান্ট টু রিপ্লেস দ্যাট। তখন আপনি সেম প্যারামিটার দিয়ে আপনার নিজের বডি প্রোভাইড করবেন। দ্যাট ইজ কল্ড মেথড ওভাররাইডিং, নট ওভারলোডিং। ওভাররাইড, অবজেকশন, ওভাররুল, ওভাররিডেন। তাহলে আমি বোঝাতে পেরেছি? এই মেটাফরিক্যাল এক্সাম্পলটা চিন্তা করেন, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। সো অ্যাজ এ সাবক্লাস অথর, if you are not happy with inherited method and you say I am never going to use this version, so why bother to overload with another parameter list, so that তাহলে তো অল্টারনেট হিসেবে ওটাও থাকবে, আমি ওটা রাখতেই চাই না, তাহলে আমি ওটাকে রিপ্লেস করবো, সাবস্টিটিউট করবো উইথ মাই ওন ইমপ্লিমেন্টেশন। তো তখন প্যারামিটার লিস্ট সেম হইলেও কম্পাইলার কিন্তু কনফিউজ না। কম্পাইলার জানে যে আপনি দুইটা বডি তৈরি করছেন, তার মানে কি আপনি দুইটাই এক্সিকিউট করতে চান, নাহলে দুইটা বডি আপনি বানালেন কেন? ইফ ইউ আর আনহ্যাপি উইথ ইউর বডি, আপনি এটা বানাবেনই না। কিন্তু আপনি একজনের কাছ থেকে গোছাই দিচ্ছে আপনাকে, আপনি আনহ্যাপি হইতেই পারেন। তার মানে সুপার ক্লাস থেকে যখন আমরা মেথড পাবো, তখন উই আর অ্যালাউড টু প্রোভাইড ইমপ্লিমেন্টেশন উইথ সেম প্যারামিটার লিস্ট। ওয়াই? বিকজ উই ওয়ান্ট টু সাবস্টিটিউট দ্যাট, we want to replace that with our implementation. So that's not alternative choice, that's replacement বা substitute, that is overriding. তা আপনি যখন এই যে টুইস্টিং জেনারেট করেন, এই যে @override, এটা কিন্তু চলে আসে, এটা আমরা আগে কখনো আলোচনা করি নাই, কিন্তু আপনি যদি খেয়াল করে থাকেন যে টুইস্টিং জেনারেট করলে @override চলে আসে। কারণ টুইস্টিং আপনি অলরেডি অবজেক্ট ক্লাস থেকে একটা পাইছেন উইথ জিরো প্যারামিটার, এবং আপনি নিজে একটা জিরো প্যারামিটার ইমপ্লিমেন্টেশন দিচ্ছেন, তাহলে আপনি হ্যাশ কোড ভার্সনটা আপনি চানই না আপনার ম্যাট্রিক্স ক্লাসের জন্য। Why bother to keep that hash code version as an alternative? So replace that with my way of getting the string equivalent of matrix. আমার এই ম্যাট্রিক্স অপারেশন প্রজেক্টে ম্যাট্রিক্সের হ্যাশ কোড প্রিন্ট করে আমার কোনো লাভ নাই, এটা জিন্দেগিতে কোনো পারপাস সার্ভ করবে না। So I to keep that as an alternative and overloading with different parameter list. So replace it with my own, inherit হওয়ার পরে আপনি এটাকে সাবস্টিটিউট করতে পারেন। সো যেই মেথডগুলোর ব্যাপারে আপনার আপত্তি থাকবে, ইউ ক্যান অ্যাকচুয়ালি ওভাররাইড দেম। বুঝতে পেরেছেন? আপনি বলেন তার মানে কি? তার মানেটা কি? মানেটা হলো যে আপনার ক্লাসে 3টা ইমপ্লিমেন্টেশন আছে একটা পার্টিকুলার মেথডের, এন্ড দোজ আর ওভারলোডেড ভার্সন। অফকোর্স তাদের প্যারামিটার লিস্ট ভ্যারি করছে। এটার মানে হলো, অল্টারনেটিভ মানে হলো তিনটা ভার্সনকে আপনি এক্সিকিউট করাতে পারেন
ফর ইয়োর ক্লাস ক্লায়েন্ট। এখন ধরেন আপনার এই যে স্টুডেন্ট ক্লাসে পে বিল আছে দুইটা, তাহলে যে আসিফ ডট পে বিল উইদাউট প্যারামিটার আর শফিক ডট পে বিল উইথ প্যারামিটার দুইটাই তো রান হবে, কারণ স্টুডেন্ট ক্লাসের জন্য দুইটা ভার্সনই অ্যাভেলেবল অ্যাজ অল্টারনেটিভ। কিন্তু আপনি যখন ইনহেরিট করছেন টু স্ট্রিং উইথ জিরো প্যারামিটার, হ্যাশ কোড দেয়, আপনি আবার টু স্ট্রিং জিরো প্যারামিটার একটা লিখলেন যেখানে আপনি বলতেছেন আইডি ইকুয়াল টু এত, নেম ইকুয়াল টু এত, মেজর ইকুয়াল টু এত, সিজিপি মানে ফিল্ডের ভ্যালুগুলো প্রিন্ট করার জন্য আপনি স্ট্রিং বানাচ্ছেন। আপনি কি হ্যাশ কোডের টু স্ট্রিং রাখতে চান? সো আপনি ওটাকে সাবস্টিটিউট রিপ্লেস করতেছেন, তাহলে ওইটার প্যারামিটার ছিল জিরো প্যারামিটার, আপনারটাও জিরো প্যারামিটার, সো ইউ আর ওভাররাইডিং। সো ইউ আর disabling the inherited version for good for your class client. আপনার ক্লাস ক্লায়েন্টের জন্য জিরো মিটার কল করলে আপনারটাই এক্সিকিউট হবে, ইনহেরিটেড ভার্সন কখনোই এক্সিকিউট হবে না, ফরবিডেন, because you have replaced that as a substitute. You provide your own implementation. তাহলে এটাকে আমরা বুঝতে পারলাম। Any more question regarding overriding? বোঝা গেল? তাহলে আপনি আমাকে এখন বলেন যে স্টুডেন্ট ক্লাসে ওভাররাইড করার কোনো স্কোপ আছে কিনা? টুইস্টিং তো আছেই, টুইস্টিং ছাড়া। ডু ইউ হ্যাভ এনি স্কোপ? এগুলো কি ওভারলোডেড না? আমাদের ম্যাট্রিক্স ক্লাসে টুইস্টিং এর কাহিনীটা কি বলেন তো? এটাও যদি খুলে দেই, এখন যদি আপনাকে এটা স্ক্রিনশট দিয়ে প্রশ্ন করা হয়, হাউ মেনি টুইস্টিংস আর দেয়ার ইন ম্যাট্রিক্স ক্লাস, এটার স্ক্রিনশট দিয়ে যদি আপনাকে কুইজে একটা কোশ্চেন করা হয় যে অ্যাকর্ডিং টু দিস কোড হাউ মেনি টুইস্টিং মেথডস আর দেয়ার ইন স্টুডেন্ট ক্লাস, আপনি একটা ইনহেরিট করছেন আবার নিজেও একটা লিখছেন, তাহলে আপনার অ্যান্সার কি হবে? প্রশ্নটা কি বুঝতে পেরেছেন? ইন ম্যাট্রিক্স ক্লাস হ্যাঁ একটাই হবে, দুইটা কিন্তু ভুল, কারণ আপনি ইনহেরিট করছেন ঠিক আছে, কিন্তু ওটাকে তো আপনি অ্যাভেলেবল রাখেন না, ওটাকে আপনি সাবস্টিটিউট রিপ্লেস করে ফেলেছেন অ্যাজ সাবস্টিটিউট, তার মানে অ্যান্সার হবে 1। কিন্তু আমি যদি এখন এটা খুলে দেই, এখন কি হবে? আচ্ছা, এখন ধরেন আমি এই টু স্ট্রিং এ একটা স্ট্রিং পাঠাচ্ছি, ধরেন ম্যাট্রিক্স নেম, ওকে, এবং সেখানে আমি স্ট্রিং হিসাবে লেটস সে আমি এই এমটির জায়গায় ম্যাট্রিক্সের নামটা দিয়ে দিলাম, ওকে, ম্যাট্রিক্স নেম, তার সাথে একটা সেকেন্ড ব্র্যাকেট, মানে অ্যারে যেভাবে ব্র্যাকেট দিয়ে দিয়ে প্রিন্ট করে, লিস্ট যেভাবে প্রিন্ট করে না ওইভাবে প্রিন্ট করতে চাই ম্যাট্রিক্স, তাহলে প্রত্যেকটা রোর জন্য আবার ইন্টারনাল ব্র্যাকেট লাগবে। তাহলে আমি লুপের শুরুতে আবার একটা ব্র্যাকেট দিয়ে দিলাম যে str প্লাস ইকুয়াল টু ব্র্যাকেট, এখানে স্পেস হয়ে গেল, তারপরে যে লুপ শেষ হলে আবার আবার ক্লোজিং ব্র্যাকেট। তারপরে যখন আমার শেষ হয়ে গেল আই লুপ, তার মানে পুরো 2D অ্যারেটা শেষ, তখন আবার একটা ক্লোজিং ব্র্যাকেট। এটা কি বুঝতে পারছেন? তাহলে আমার এখানে টু স্ট্রিং আমাকে কি দিবে? ধরেন আমি এখানে পাঠালাম ম্যাট্রিক্স 1 হিসাবে, তাহলে ম্যাট্রিক্স 1 সেকেন্ড ব্র্যাকেট, তারপরে শেষে আবার সেকেন্ড ব্র্যাকেট, মাঝখানে রো গুলোর জন্য আবার ইন্ডিভিজুয়াল সেকেন্ড ব্র্যাকেট। এইভাবে আমি 2D অ্যারেকে একটা এক লাইনে প্রিন্ট করতে পারি। তো এটাও আমার একটা ম্যাট্রিক্সের স্ট্রিং ইকুইভ্যালেন্ট হতে পারে।
যখন যেটা আমি চাই। তাহলে এখন আমার কয়টা টু স্ট্রিং আছে এখানে? এখানে কি ওভাররাইডিং হয়েছে না ওভারলোডিং হয়েছে? হ্যাঁ, এখানে দুইটাই হয়েছে। ইউ হ্যাভ ওভাররিডেন zero parameter to string, inherited zero parameter to string, you have overridden with your own implementation and further overloaded it with a string parameter implementation. প্রথমে আপনি ওভাররাইড করছেন, সেইটাকে আবার ওভারলোড করছেন, তাই না? তো এখন আমি ম্যাট্রিক্সে গিয়ে বললাম যে আমি যখন শো ম্যাট্রিক্স করব, এক্সিকিউট বাটন কোথায়? আমি যখন শো ম্যাট্রিক্স করব তখন আমি স্ট্যান্ডার্ড ওই যে পিডি ফরম্যাটে প্রিন্ট করব, কিন্তু যখন আমি অ্যাড করব তখন আমি শুধু রেজাল্টটাকে স্ট্যান্ডার্ড ফরম্যাটে দিব। তাহলে যে রেজাল্টেন্ট ম্যাট্রিক্স যেটা, এটাকে আমি স্ট্যান্ডার্ড ফরম্যাটেই রাখবো, কিন্তু এখানে আমি বলে দিব M1 এক লাইনে, M1 কে আমি এক লাইনে প্রিন্ট করতে চাই। বুঝতে পারছেন? তাহলে M1 কে আমি এক লাইনে প্রিন্ট করে দিলাম, আর ম্যাট্রিক্স 2 কেও আমি এক লাইনেই প্রিন্ট করে দিতে চাই। আর অ্যাডেড ম্যাট্রিক্সকে আমি ট্র্যাডিশনাল পিডি ফরম্যাটে দিতে চাই। তাহলে অ্যাড ম্যাট্রিক্সের জন্য আমি অপারেন্ট গুলো তো আমার অলরেডি আছে, ওটা এক লাইনে দেখলেই হবে, কিন্তু রেজাল্টটা কি হইলো, ঠিক মতো হইলো কিনা, ওটা আমি 2D ফরম্যাটে দেখতে চাই, চাইতেই পারি। তাহলে দেখেন এখন ইন্টারেস্টিং, এখানে কি বলতেছে, M2 ডট, এখানে প্লাস 2 বার চলে আসছে। ওকে, এখন দেখেন ইন্টারেস্টিং, so 3 by 3 ম্যাট্রিক্স জেনারেটেড। এখন যদি আমি শো করি, নর্মাল জিরো প্যারামিটার টু স্ট্রিং ইউজ হচ্ছে, তো জিরো প্যারামিটার টু স্ট্রিং আমাকে এটা দিচ্ছে। ওকে, আমি যদি অ্যাড করি তাহলে তিনটা ম্যাট্রিক্স শো হবে। এখন M1 M2 এর জন্য আমি এক লাইনে প্রিন্ট করব, তাহলে স্ট্রিং প্যারামিটার টু স্ট্রিং, আর রেজাল্টেন্ট ম্যাট্রিক্সের জন্য আমি জিরো প্যারামিটার টু স্ট্রিং। তাহলে এই যে অ্যাড ম্যাট্রিক্সে কি হবে, এই যে দেখেন, বোঝা গেল? তাহলে আমরা কি বুঝতে পারলাম যে ওভারলোডিং ওভাররাইডিং এর বিষয়টা, এটা নিয়ে যাতে কখনো আপনার মাথায় আর কোনো কনফিউশন না থাকে। তাহলে বটম লাইন, overloading can be, a method can be overloaded with the both implementation or can be written by the same author in the same class. Inherited method also can be overloaded by changing the parameter list, but overriding can be done only to inherited method. নিজের ক্লাসের মেথডকে ওভাররাইট করা যায় না, কম্পাইলার অ্যালাউ করবে না। কম্পাইলার তখন বলবে যে ওভারলোডিং ভায়োলেশন, ও ভাববেই না যে এটা ওভাররাইডিং। আমার নিজের জিনিসে আমি নিজে কেন রিপ্লেস করবো, তাহলে আমি দিবই না। ওকে, তাহলে এখন যদি আপনাকে প্রশ্ন করি আমি, জাস্ট টু সি যে আপনার কনসেপ্ট ঠিক আছে কিনা, যে ইজ দেয়ার এনি পসিবিলিটি টু ওভাররাইট এনিথিং ইন স্টুডেন্ট ক্লাস আদার দেন টু স্ট্রিং? টু স্ট্রিং তো ওভাররাইট করলামই আমরা, দেখা তো লাভ নাই। এখন এখন এই যে দেখেন, এই কনস্ট্রাক্টর আমরা কি লিখতে পারি? ডিফল্ট ভ্যালু, যেহেতু জিরো প্যারামিটার, হাউ মেনি ফিল্ডস আর দেয়ার? স্টুডেন্ট ক্লাসে কয়টা ফিল্ড? স্টুডেন্ট ক্লাসে দুইটা ফিল্ড।
না, এটা আমি এখানে লিখছি দুইটা ফিল্ড, কিন্তু অ্যাকচুয়ালি স্টুডেন্ট ক্লাসে কয়টা ফিল্ড? তাহলে স্টুডেন্ট ক্লাসের কনস্ট্রাক্টরের কাজ হচ্ছে 7টা ফিল্ডকে ইনিশিয়ালাইজ করা, ডিফল্ট ভ্যালু বা ইনিশিয়াল ভ্যালু দেওয়া। তো আমি তো সাপ্লাই দেই নেই কোনো, তার মানে ডিফল্ট ভ্যালু দিতে হবে। তো ডিফল্ট ভ্যালু কি হতে পারে? স্ট্যান্ডার্ড প্র্যাকটিস কি? নিউমেরিক ভ্যালুর ক্ষেত্রে আপনি 0 দিয়ে রাখতে পারেন, স্ট্রিং হইলে আপনি নাল দিতে পারেন, টিবিও দিতে পারেন, আর অন্যান্য যেগুলো হ্যান্ডেল আছে সেগুলো নাল দিয়ে রাখতে পারেন স্ট্রিং ছাড়া। স্ট্রিংকেও নাল দিতে পারেন, কিন্তু স্ট্রিংকে আপনি টু বি ডিসাইডেড, টু বি অ্যানাউন্স এরকম করেও টিবিও দিয়ে রাখতে পারেন। তো তাহলে আমরা যদি সেটা করতে চাই, আইডি ইকুয়াল টু 0, নেম ইকুয়াল টু জেন্ডার ইকুয়াল টু পাসওয়ার্ড ইকুয়াল টু টিবিএ, তারপরে ডেট অফ বার্থ ইকুয়াল টু নাল, তারপরে মেজর equal to is also TBA, and CGPA is a numeric value, so CGPA equal to 0. এটা আমরা করতে পারি, রাইট? কিন্তু দেখেন স্টুডেন্ট ক্লাসে রেড আন্ডারলাইন করে দিচ্ছে, এরর, বিল্ড এরর। কেন? What do you think? আপনি তো ইনহেরিট করছেন, আপনার তো 7টাই তো আপনার ফিল্ড, কিন্তু সমস্যা কি? মেজর আর সিজিপিএ তে কোনো সমস্যা নাই, কিন্তু ইনহেরিটেড ফিল্ড গুলোর জন্য সে এরর দিয়ে দিচ্ছে, বিল্ড এরর দাও। আপনাকে যদি স্কোপ ভিজিট করাই, আইডি তো আমি 0ই দেবো, নিউমেরিক ভ্যালু না। ক্লায়েন্টের আইডি, যে ক্লায়েন্ট হবে তার আইডি। দেখেন এখানে বিষয়টা হচ্ছে যে আপনি কি বলছেন, প্রাইভেট স্কোপ মানে কি? যখন আপনি বলছেন একটা ফিল্ড হচ্ছে প্রাইভেট ফিল্ড, যে ক্লাসে আপনি এটাকে ডিক্লেয়ার করছেন, ওই ক্লাসের মেথড অনলি ক্যান অ্যাক্সেস ইট। এখন আপনি ইনহেরিট করছেন ভালো কথা, কিন্তু ডিক্লেয়ার আপনি করেন নাই, ডিক্লেয়ার তো করছে ইউজার। কাজেই আপনার ফিল্ড হলেও আপনার মেথড এটাকে অ্যাক্সেস করতে পারছে না, বিকজ অফ দ্য ভেরি স্ট্রিক্ট ডেফিনেশন অফ প্রাইভেট। আমরা বলেছিলাম প্রোটেক্টেড স্কোপ নিয়ে আমরা কথা বলবো যখন ইনহেরিটেন্স নিয়ে আলাপ হবে। এখন এইটা বলার আগে একটা ইউজ কেস দিচ্ছি, সিনারিও দিচ্ছি, মেটাফরিক্যাল অফ কোর্স, বাট সো দ্যাট ইউ ক্যান রিলেট বেটার। ধরেন আপনারা এবং আপনার চাচা পাশাপাশি 2টা ফ্ল্যাটে থাকেন, একই বিল্ডিং এ থাকেন, এরকম অনেকে আছেন নাকি এরকম কেউ? যে আপনি এবং আপনার খালা অথবা আপনারা আপনার চাচারা একই বিল্ডিং এর পাশাপাশি ফ্ল্যাটে আছেন, কুইজ দিবেন না? এখন এই যে আপনার বাসার যে ওয়াশরুম, এগুলো প্রাইভেট টু ইউর ফ্ল্যাট। হু ক্যান ইউজ দ্য ওয়াশরুম অফ ইউর হাউস? অনলি দ্য ফ্যামিলি মেম্বার্স, মানে মেথডস অফ দ্যাট হাউস। ফ্যামিলি মেম্বার গুলোকে আপনি ওই ক্লাসের মেথড ধরেন, ঠিক আছে? আপনার বাসার উল্টা পাশে দেয়ার ইজ এ পাবলিক টয়লেট, ওইটা কে ইউজ করতে পারবে? এনিবডি, কারণ ওটার নামই পাবলিক টয়লেট, আর ওটার স্কোপ হচ্ছে পাবলিক। তাহলে আপনার এই রাস্তার উপরে যে ওয়াশরুম, ওটার স্কোপ পাবলিক টয়লেট, এভরিবডি ক্যান ইউজ। কিন্তু আপনার ফ্ল্যাটের ভেতরে যে আপনার যে বাসার যে ওয়াশরুম, এগুলো প্রাইভেট। তার মানে ওই বাসার মেম্বার ছাড়া কেউ ওই ওয়াশরুম ইউজ করতে পারবে না। ওকে?
এখন আপনার পাশের ফ্ল্যাটে থাকে আপনার চাচা, আপনার কাজিনের গায়ে হলুদ, 200 লোক দাওয়াত দিছে, ওনারা আসছে। এখন এই 200 লোককে সাপোর্ট দেওয়ার জন্য আপনার চাচার বাসার ওয়াশরুম নট এনাফ। এখন আপনার বাসার ওয়াশরুম কি আপনি ইউজ করতে দিবেন না গেস্টদের? দিবেন কিনা? কেন দিবেন? চাচার বাসার ফ্যামিলির লোককে আপনি কেন আপনার ওয়াশরুম ইউজ করতে দিচ্ছেন? বিকজ দে আর পার্ট অফ ইউর ফ্যামিলি, আপনার তার সাথে আত্মীয়তার সম্পর্ক। দ্যাটস দ্য সোশ্যাল নর্ম। আদারওয়াইজ ইউ আর আনসোশ্যাল ক্রিচার, তাই না? তাহলে তার অনুষ্ঠানে আপনি তাকে অ্যালাউ করবেন, এটাই এক্সপেক্টেড। এখন রাস্তা দিয়ে একটা লোক গেলে কি আপনি অ্যালাউ করবেন? চিনেনি না তাকে, সে যদি এসে আপনাদের ঠক ঠক করে বলে ভাই আমার একটু অ্যালাউ করেন, করবেন আপনি? আপনি সাসপেশনে পড়ে যাবেন, ছিনতাইকারী না তো আবার, তাই না? আপনি করতে চাইবেন না বা হয়তো করবেন না। তাহলে যে চাচাকে যে আপনি অ্যালাউ করলেন, চাচার বাসার মেম্বারদের যে অ্যালাউ করলেন, কেন অ্যালাউ করলেন? কারণ তার সাথে আপনার একটা আত্মীয়তার সম্পর্ক আছে। তো ইনহেরিটেন্স স্টাবলিশ এ রিলেশনশিপ উইথ সুপার ক্লাস সাব ক্লাস, আত্মীয়তার সম্পর্ক তৈরি করে দেয়। তো তাহলে তার মানে আপনি যখন চাচার বাসার লোককে অ্যালাউ করতেছেন, ইট ইজ নো মোর প্রাইভেট, ইট ইজ নট অলসো পাবলিক। তাহলে এটা কি? প্রোটেক্টেড। তার মানে এটা বাইরের লোকের কাছে প্রাইভেটের সমান, কিন্তু আপনার রিলেটিভের মেম্বারকে আপনি আপনার চাচার বাসার লোকজনকে অ্যাক্সেস দিয়ে রাখছেন। তো তাহলে এগুলো তো সাব ক্লাসেরও ফিল্ড, তাহলে সাব ক্লাসের মেথড শুড বি এবল টু ইউজ দেম। কিন্তু সুপার ক্লাস বলছে এগুলো প্রাইভেট, এই জন্য সে পারতেছে না। কিন্তু আপনি যখন বলবেন প্রোটেক্টেড, তখন কি হবে? এখন কিন্তু আপনি দেখেন স্টুডেন্ট ক্লাসে গিয়ে নো ইস্যু, and the error is also gone. কিন্তু কন্ট্রোলার ক্লাসে গিয়ে যদি আপনি বলেন যে ইউজার ইউ ইকুয়াল টু নিউ ইউজার, তখন আপনি যদি বলেন যে ইউ ডট আইডি ইকুয়াল টু 1 2 3, এটা আপনাকে এই যে লাল বাতি দেখাই দিচ্ছে অলরেডি। ওকে, তো যার কারণে আমি যখন প্রোটেক্টেড করব তখন আসলে আই এম গিভিং ডাইরেক্ট অ্যাক্সেস টু দ্য সাব ক্লাস, কারণ ওর রাইট আছে ডাইরেক্ট অ্যাক্সেস করার, ওটা তো ওরও ফিল্ড। এইটার আরেকটা এক্সাম্পল আপনাকে দিতে পারি। ধরেন আপনার গ্রেট গ্র্যান্ডফাদার was very close to the British royal family. Somehow উনি ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে চাকরি করছে। বাংলাদেশের হিস্ট্রি পড়ছেন? সিএসসির স্টুডেন্ট ঠিক আছে, টেকি নার্ড গাই, কিন্তু হিস্ট্রি তো একটু জানেন তো নিশ্চয়ই। তো তাহলে এই your great grandfather had opportunity to visit the Queen at London. কুইন ওনার ব্যবহারে খুব খুশি হয়ে ওনাকে একটা ডায়মন্ড গিফট করছে, জুয়েলারি, ডায়মন্ড জুয়েলারি। ওকে, কুইন এলিজাবেথ মারা গেছেন উনি, পিস বি আপন হার। তো এখন উনি গিফট করছে, তা আপনার ওই গ্রেট গ্র্যান্ড মাদার অ্যাকচুয়ালি বিকেম দ্য ওনার অফ দ্যাট জুয়েলারি, এবং সেটা জেনারেশন বাই জেনারেশন পাস হইতে হইতে এখন আপনার আম্মার কাছে আসছে। ইউর মাদার ইজ ওনার অফ দ্যাট। কিন্তু এই 200 বছরে এটার অ্যান্টিক ভ্যালু অনেক হয়ে গেছে। এমনিতেই ডায়মন্ড জুয়েলারি এক্সপেন্সিভ, তার মধ্যে রয়্যাল ফ্যামিলিতে বিলং করতো
এটা অকশনে তুললে এখন $10 মিলিয়ন দাম হবে। তো খুব সিকিউরড একটা ব্যাপার। তো এখন আপনার আম্মা কি করলো, আপনার আব্বাকে বলে একটা খুব হাই কোয়ালিটি সেফ ডিপোজিট বক্স নিয়ে আসলো, ওর মধ্যে ওটা রাখে বাসায়। ডিউ কোর্স অফ টাইম এভরিবডি হ্যাজ টু গো। এক সময় আপনি ওটা, আপনার নাম কি? প্রতীতি ওই ডায়মন্ড জুয়েলারিটা ইনহেরিট করলো। কিন্তু প্রবলেম হলো আপনার আম্মা এটাকে প্রাইভেট হিসেবে রেখেছিল, কাউকে উনি কম্বিনেশন লক বলে যায় নাই সেফ ডিপোজিট বক্স কিভাবে খুলতে হবে। সো ইউ আর দ্য ওনার বাট ইউ ক্যানট ইউজ দ্যাট। আর উনি আপনার প্রতিবেশী, আপনার নাম কি? হ্যাঁ, মহিবুল আপনার নেইবার। মহিবুল তো পারবেই না, কিন্তু আপনিও পারতেছেন না, তা আপনার তো পারা উচিত। এখন আপনার আম্মা কি করছে, উনি একটা ডায়েরিতে পাসওয়ার্ড লিখে রেখে গেছে। তা আপনি যদি ডায়েরিটা পান তখন কিন্তু আপনি আবার ওটাকে অ্যাক্সেস করতে পারেন। তো ডায়েরিতে লিখে যাওয়াটা হচ্ছে উনি ওটাকে প্রোটেক্টেড হিসাবে ডিক্লেয়ার করছে, নট প্রাইভেট, বাট স্টিল মহিবুল ক্যানট অ্যাক্সেস। তাহলে প্রোটেক্টেড মানে কি? এটা বাইরের জগতের কাছে প্রাইভেটের বরাবর, বাট অনলি টু সাব ক্লাস, কারণ এটা সাব ক্লাস ইনহেরিট করবে। তাহলে সাব ক্লাস যাতে অ্যাজ এক্সপেক্টেড লজিক্যালি শুড বি এবল টু অ্যাক্সেস দ্যাট ফিল্ড, ইনহেরিটেড ফিল্ড অ্যাজ ইটস ওন ফিল্ড। এটা তার ওন ফিল্ড অবশ্যই, কিন্তু অন ফিল্ড হলে তো তার লজিক্যালি অ্যাক্সেস করতে পারা উচিত। So that is why as a superclass author you should declare the fields instead of private as protected. তাহলে কি আমরা বুঝতে পারলাম প্রোটেক্টেডটা কি জিনিস? তাহলে এখানে আমরা প্রোটেক্টেড করলাম। এখন আপনাকে যে প্রশ্নটা করে আমরা কুইজে চলে যাব সেটা হলো যে স্টুডেন্ট ক্লাসে কোনো কিছু ওভাররাইট করার সুযোগ আছে কিনা আদার দেন টু স্ট্রিং হুইচ ইজ অলরেডি ওভাররিডেন। তাহলে স্টুডেন্ট ক্লাস কি ইনহেরিট করে দেখেন একটু, ইউজার ক্লাসে সব ইনহেরিট করে। ইউজার ক্লাসের কি মেথড আছে? কনস্ট্রাক্টর তো আছে, গেটার সেটার আছে। গেটার সেটার তো আপনি ওভাররাইট করবেন না, গেটার সেটার স্ট্যান্ডার্ড ফরম্যাট, গেটার রিটার্ন করে ফিল্ডটা আর সেটার প্যারামিটারটাকে ফিল্ডে দেয়, এটা চেঞ্জ করার কিছু নাই, তাহলে এটা আপনি ওভাররাইট করতেও যাবেন না। এর বাইরে কি আছে? চেঞ্জ পাসওয়ার্ড, শো প্রোফাইল। চেঞ্জ পাসওয়ার্ড আপনি ওভারলোড করতেন, ওভাররাইট করেন নাই। যেমন এই শো প্রোফাইল, এটাকে আপনি ওভাররাইট করতে পারেন। কিভাবে? এই ইনহেরিটেড শো প্রোফাইল ক্যান অনলি শো দ্য ইনহেরিটেড ফিল্ডস, কারণ এই মেথডটা তো সুপার ক্লাসে লেখা হয়েছে। তাহলে সুপার ক্লাসের মেথড সুপার ক্লাস পর্যন্ত যে ফিল্ডগুলো আছে ওগুলোই তো সে জানে। ফিউচারে সাব ক্লাসে গিয়ে নতুন কি ফিল্ড হবে ওটা তার ওই সুপার ক্লাসের মেথডের জানার কথা না, ওটা তো লেখা হয়েছে আগে আর সাব ক্লাস পরে লেখা হয়েছে। তাহলে আপনি যদি ইনহেরিটেড শো প্রোফাইলকে ইউজ করেন স্টুডেন্ট ক্লাসে গিয়ে, আপনি পার্শিয়াল প্রোফাইল শো করতেছেন, আপনি সব ফিল্ড তো শো করতেছেন না। তাহলে এটা আসলে আপনার কাজে লাগবে না। স্টুডেন্ট ক্লাসের প্রোফাইল যদি এফেক্টিভলি শো করতে হয়, দিস ইনহেরিটেড শো প্রোফাইল ইজ নট ইউজফুল। তো তখন আপনি এটাকে ওভাররাইট করতে পারেন। তাহলে স্টুডেন্ট ক্লাসে গিয়ে আপনি এটাকে ওভাররাইট করতে পারেন, আপনি ওভারলোড করবেন না, কারণ পাঁচটা ফিল্ড দিয়ে আপনি স্টুডেন্টকে কখনোই ডিসপ্লে করবেন না। ইটস নট দ্য কমপ্লিট প্রোফাইল, তাই না? স্টুডেন্ট প্রোফাইল মানে অল 7 ফিল্ডস। সো তখন আপনি এটাকে ওভাররাইট করতে পারেন। দেখেন রেড আন্ডারলাইন দেয় নাই, কারণ এটা ইনহেরিটেড মেথড। অ্যানোটেশনটা দিলে ওয়ার্নিংটা চলে যাবে। এখন এখানে গিয়ে আপনি কি করবেন? বাকি দুটো ফিল্ড দিয়ে দেন। এরপরে কি ছিল? মেজর অ্যান্ড জিপিএ। এখন আপনি কমপ্লিট স্টুডেন্ট প্রোফাইল শো করতে পারবেন।
তাহলে এই ইউজার ক্লাসের শো প্রোফাইলটা কার কাজে লাগবে? ফ্যাকাল্টির কাজে লাগবে? ফ্যাকাল্টি এটাকে ওভাররাইট করবে। সাপ্লায়ারের কাজে লাগবে? সাপ্লায়ার এটাকে ওভাররাইট করবে। সবাই ওভাররাইট করবে, কারণ সব সাব ক্লাসের কিছু এক্সট্রা ফিল্ড থাকবে। তাহলে এই মেথডটা কার কাজে লাগবে? এই বডিটা নিউ নিউ হোয়াট, শুধুমাত্র নিউ ইউজার করলে এইটা কাজে লাগবে। কিন্তু নিউ ইউজার তো আপনি করবেন না, কারণ এটা মানে নট স্পেসিফিক এনাফ টু ক্রিয়েট নিউ ইউজার ইনস্ট্যান্স। তাহলে আসলে এই বডিটা কখনোই কাজে লাগবে না। তো এই বডিটা যদি কাজে না লাগে, আপনি এই বডি ছাড়াও সুপার ক্লাস মেথড দিতে পারেন, অ্যাবস্ট্রাক্ট মেথড, ওটা আমরা পরে আলাপ করব। ওকে, তো তাহলে উইথ দ্যাট নোট আমরা আজকে এই পর্যন্ত রাখি। আপনারা নেক্সট ক্লাসে আসার আগে একটু সেকশন 3 ভিডিওটা একটু দেখে আসেন শেষের দিকে। ওখানে আমরা এই মিড প্রিপারেশনের প্রজেক্টটার ডিজাইনটা শুরু করেছি। ওকে, এই যে স্টুডেন্ট এটা দিয়ে এই প্রজেক্টটি আমরা করব। তাহলে এই প্রজেক্টে আমরা একটা এফএক্সএমএল তৈরি করব, যেখানে স্টুডেন্ট অবজেক্টগুলোর জন্য ইনপুট নেওয়া হবে। মিডে আপনাকে কি করতে হবে? মিডে আপনাকে একটা মডেল ক্লাসের নাম দিয়ে দেওয়া হবে, ফিল্ডগুলো বলে দেওয়া হবে, যেমন এখানে স্টুডেন্ট ক্লাস। তো এখন আপনাকে এই মডেল ক্লাসটা বানাতে হবে। আমাদের ক্ষেত্রে যেহেতু ইনহেরিটেন্স, দুইটা মডেল ক্লাস আমরা বানিয়ে ফেললাম উইথ অল দ্য মেথডস। এরপর আমাকে যেটা করতে হবে, একটা এফএক্সএমএল ডিজাইন করতে হবে টু টেক ইনপুট ফর দ্য অবজেক্ট। তাহলে আমার 7টা ফিল্ড আছে, তাহলে আমি একটা এফএক্সএমএল ডিজাইন করব 7টা ইনপুট নেওয়ার জন্য। ওখানে টেক্সট ফিল্ড, ড্রপ ডাউন, ডেট পিকার ইত্যাদি যা যা লাগে, রেডিও বাটন, চেকবক্স, যা যা দরকার আমি ইনপুট নিয়ে নিলাম। এখন আমার কাজ হলো যে এই ইনপুটগুলো নিয়ে আমি যখন একটা অ্যাড বাটনে ক্লিক করব, তখন একটা অবজেক্ট তৈরি হবে। এখন দেখেন যে আমরা যখন একটা ক্লাস বানাই, ওটা তো একটা অবজেক্ট হয় না, অনেক অবজেক্ট থাকে। হান্ড্রেডস, পোটেনশিয়ালি থাউজেন্ডস অফ অবজেক্টস ক্যান বি ক্রিয়েটেড। এবং আমি যখন রিয়েল টাইমে অ্যাপ্লিকেশনে কাজ করি, তখন আমি মাল্টিপল অবজেক্টের ডাটা নিয়ে কাজ করি। ধরেন আমার রেজিস্টার অফিসের যে রেজিস্টার, তার একটা মেথড হলো জেনারেট ডিনস অনার লিস্ট বা জেনারেট ডিসি অনার লিস্ট। গ্রাজুয়েশন, যারা গ্রাজুয়েশন অ্যাপ্লাই করছে তাদের মধ্যে থেকে, বা এমনিও আপনাদের দেয় না ডিনস লিস্ট। তাহলে যে ডিনস লিস্ট যখন জেনারেট করতেছে, এই জেনারেট ডিনস লিস্ট মেথড ইজ ডিলিং উইথ হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ অবজেক্টস, স্টুডেন্ট অবজেক্ট। তো তাহলে আমাদেরকে রিয়েলিটিতে আসলে অনেক অবজেক্ট নিয়ে কাজ করতে হয়। তো সেই অবজেক্টগুলো আমরা ডাটাবেস থেকে রিট্রিভ করে প্রসেস করি, ডাটাবেস থেকে মেমোরিতে লোড করে প্রসেস করি। আমাদের তো আমরা ডাটাবেস কোর্সটাই করছে, বেশিরভাগই আপনারা পরে করেন, কাজে ডাটাবেস ইউজিং ডাটাবেস ইজ রুলড আউট। কিন্তু আমরা ফাইল ইউজ করব, বাইনারি ফাইল টু স্টোর দ্য অবজেক্টস। কিন্তু এই মুহূর্তে আমরা ফাইলও তো করি নাই, এটা মিডের পরে শুরু হবে। তাহলে আপনি এখন এই এতগুলো স্টুডেন্ট অবজেক্ট কোথায় হোল্ড করবেন? অপশন হতে পারে আপনি অ্যারে ইউজ করতে পারেন, আপনি লিস্ট ইউজ করতে পারেন। না, অ্যারের সুবিধা কি? প্রোস কি? অ্যারে সেল র্যান্ডম অ্যাক্সেস। I can directly access the ith element from the array. Cons কি? Array হচ্ছে fixed size. Once you declare the array, you cannot expand it. লিস্টের ক্ষেত্রে সুবিধা কি? আমার ফিক্স সাইজের দরকার নেই, যখন খুশি আমি আইটেম অ্যাড করতে থাকবো, নোড অ্যাড হইতে থাকবে। বাট এটার কনস কি? সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস, নট র্যান্ডম অ্যাক্সেস। আপনি নোড ট্রাভার্স করে করে যেতে হবে। প্রথম নোডে জানেন সেকেন্ড নোড কোথায়, সেকেন্ড নোডে জানেন থার্ড নোড কোথায়, সো আপনাকে সিকোয়েন্সিয়ালি ট্রাভার্স করতে হবে। তাহলে এই যে অ্যারের যে প্রোস, সেটা হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস, আর লিস্টের প্রোস হচ্ছে আনলিমিটেড সাইজ। এই দুটাকে কম্বাইন করে একটা ক্লাস তৈরি করা হয়েছে, কালেকশন ক্লাস অ্যারে লিস্ট। তো আমরা অ্যারে ইউজ করতে পারি, স্ট্যান্ডার্ড জাভা অ্যারে, যেটা আমরা ম্যাট্রিক্সে করেছি। ম্যাট্রিক্সে আমরা 2D করেছি, এখানে 1D করতে পারি। অথবা একটা লিস্ট ইউজ করতে পারি, কিউ ইউজ করতে পারি, কিউ আমরা ইউজ করতে পারি কিউ ইম্পোর্ট করে, অথবা আমরা অ্যারে লিস্টও ইউজ করতে পারি। তাহলে আপনি কোনো না কোনো একটা ডাটা স্ট্রাকচার ইউজ করবেন অবজেক্টগুলোকে হোল্ড করার জন্য ইন র্যাম।
তাহলে অ্যাড বাটনে ক্লিক করলে ধরেন অ্যারে লিস্টে আমার অবজেক্টগুলো অ্যাড হইতে থাকবে। এরপর আমার একটা টেবিল থাকবে, টেবিলে ধরেন 7টা কলাম আছে 7টা ফিল্ডকে দেখানোর জন্য। টেবিলে আমি ধরেন স্টুডেন্টগুলো লোড করবো, তাহলে আরেকটা বাটনে দিলে টেবিলে স্টুডেন্টগুলো লোড হবে ফ্রম দ্য অ্যারে লিস্ট। অ্যাকচুয়ালি সেটা ডাটাবেস থেকে আসার কথা, কিন্তু এই মুহূর্তে আমাদের অ্যারে লিস্ট থেকে আসবে। এবং টেবিলে লোড করার আগে আমি কিছু ফিল্টারিং করতে পারি। ধরেন আমার স্টুডেন্ট অ্যারে লিস্টে আছে 25টা, এখন সিজিপি একটা ফিল্ড, আমি বললাম টেবিলে ওই স্টুডেন্টদেরকে লোড করো যাদের সিজিপি 3.5 এন্ড হায়ার। তাহলে 25 জনের মধ্যে হয়তো 10 জন কোয়ালিফাই করে যাদের সিজিপি 3, তাহলে টেবিলে 10টা রো আসবে। এইরকম কিছু একটা আপনাকে মিডটার্মে করতে হবে। তো তার জন্য একটা প্র্যাকটিস প্রজেক্ট আমরা করব, যেটা আসলে এই প্রজেক্টটাই যখন আমরা এফএক্সএমএল আমরা মডেল ক্লাসটা বানালাম স্টুডেন্ট ক্লাস, কিন্তু আমরা এখনো ভিউ বানাই নাই। ভিউ বানাবো এবং তার কন্ট্রোলার বানাবো, তো এটাই আমরা নেক্সট ক্লাসে করব, ঠিক আছে, বা কুইজের পরে করব। তাহলে এখন আপনারা কুইজটা দিয়ে দেন, আগে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন। ওকে, অলরেডি 2 জন ডাব্লিউ নিয়ে নিচ্ছে। ওকে, বলেন 1, তারপর 6, 30, একটু কাউন্ট করেন তো কয়জন, কারণ কুইজ হবে তো, একটু গুনুন তো কয়জন টোটাল, কাউন্টটা মিলতে হবে। একজন সাইন করেন নাই, সাইন করে দেন, মানে কুইজের অ্যাটেন্ডেন্স। কারণ এক্সামের অ্যাটেন্ডেন্স গুলো হার্ড কপিতে রাখতে হয়, সফট কপিতে তো আপনি মিস করতে পারেন, কাজে আপনি যে এক্সাম দিলেন তার প্রুফ হিসাবে এটা হার্ড কপিতে আমরা রাখি। তো একটু সাইন করে দেন, কারণ এক্সামের মাঝখানে আপনাকে ডিস্টার্ব করতে চাই না। ওকে, আচ্ছা, তাহলে আমি 24 জন দিয়ে দিলাম, সাবমিট। এখন আপনাকে যেটা করতে হবে, আমি আপাতত এটা পজ দেই। এই কোশ্চেনের ক্ষেত্রে আমি যদি এখন প্রশ্ন করি, প্রোটেক্টেড স্কোপ ইন জাভা, এটা বলা হয়েছে উইল ডিসকাস ইট। তো পরে যাই আমরা, পরে আবার ডিসকাস করা হয়েছে। এই যে, তাহলে উই অ্যাসাইন প্রোটেক্টেড স্কোপ টু এ ফিল্ড করেন ইন এ ক্লাস, তার মানে সুপার ক্লাস, ওই জন্য তো প্রোটেক্টেড করছি। ইট অ্যালাউজ দ্য সাব ক্লাস টু অ্যাক্সেস দোজ ফিল্ডস ডাইরেক্টলি, বা মেথডের ক্ষেত্রে ডাইরেক্টলি কল করতে পারবে। তার মানে এটা করলে যেটা হবে, দ্য সুপার ক্লাস স্টিল প্রোটেক্টস দোজ ফিল্ডস ফ্রম আউটসাইড ক্লাস অ্যাক্সেস, অর্থাৎ নন সাব ক্লাস অ্যাক্সেস। ওকে, so we can actually make a conclusion that we should keep the ought to be private fields as protected fields in the superclass. Why? Make the life of subclass author easy. আপনি তো সাবক্লাসের অথর হিসেবে, আমি স্টুডেন্ট ক্লাসের অথর, আমার কনস্ট্রাক্টরে আমি ইনহেরিটেড প্রাইভেট ফিল্ডকে অ্যাক্সেস করতে পারতেছিলাম না, তাহলে আমার লাইফটা জটিল হয়ে গেল না? কিন্তু সেই প্রোটেক্টেড করাতে আমি এখন সুন্দর মতো আমার কনস্ট্রাক্টরে ইনহেরিটেড ফিল্ডকে ডাইরেক্ট অ্যাক্সেস করতে পারছি। সো তার মানে আমার যেটা ইন্ডিপেন্ডেন্টলি চিন্তা করলে প্রাইভেট করার কথা ছিল, সেটা আমি এখন প্রোটেক্টেড করব। কেন 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 করব? সুপার ক্লাসে প্রোটেক্টেড, তার মানে টু মেক দ্য লাইফ অফ সাবক্লাস অথর ইজি।
এখন ফলো আপ কোশ্চেন হিসাবে যদি আপনাকে বলি, হোয়াট ইফ দ্য সুপার ক্লাস অথর keeps the ought to be private field as private? ঘাওড়া, সুপার ক্লাসের অথর ঘাওড়া, ওরা আমি প্রাইভেটই রাখবো, ও যে এক্সটেন্ড করবে তার মাথা ব্যথা, আমার চিন্তা কি না, ফিল্ডকে ওভাররাইড করবেন কিভাবে আপনি, মেথডকে? এখানে তো ফিল্ডের কথা বলা হচ্ছে, যে যেটা অট টু বি প্রাইভেট ফিল্ডকে সে প্রোটেক্টেড না করে প্রাইভেট হিসাবেই রাখছে, তাহলে ক্যান দ্য সাবক্লাস মেথড ইউজ দোজ ইনহেরিটেড ফিল্ডস? আপনি বলছেন না, কিন্তু আপনি বলছেন হ্যাঁ, রাইট। তাহলে yes, in that case the subclass method must use inherited public getters and setters of superclass to access inherited private fields. তো তাইলে আমার এখানে যদি এটা প্রাইভেটই থাকতো, আইডিটাকে দিয়ে দেখাই, আইডিটা যদি প্রাইভেটই থাকতো তাহলে ওর লাইফ এখন জটিল হয়ে গেছে, তাহলে ও কি করতে পারে? বা কনস্ট্রাক্টরে যদি যাই, ওর লাইফ এখন জটিল হয়ে গেছে, তাহলে ও এখন কি করতে পারে? তাহলে ও এখন যেটা করতে পারে সেটা হলো যে দিস ডট সেট আইডি 0. That is the way to access the inherited private fields by using public inherited getter or setter. কিন্তু এটার পূর্ব শর্ত হলো যে in that case it will only work if there is public getter setter created by superclass author. ওকে, ঠিক আছে? এখন কথা হলো যে আমি যদি এটা করি, এই একটা মেথড কল হচ্ছে এখানে, আচ্ছা দিস কিন্তু এখানে ইমপ্লিসিট, এটা না দিলেও দিস, কারণ ইনহেরিটেড হয়ে আসছে, তো তাহলে এই কনস্ট্রাক্টরের ক্লায়েন্ট মানে যে ইনস্ট্যান্সের জন্য কনস্ট্রাক্টর সেটারই আইডি। ওকে, একটা মেথড কল করলে কি হয়, মেথড কল স্ট্যাকে মেমোরি অ্যালোকেট হয়, ওই মেথড এক্সিকিউশনের জন্য যে লোকাল মেমোরি, টেম্পোরারি মেমোরিগুলো দরকার সেগুলো ক্রিয়েট হয়, ইনক্লুডিং লোকাল ভেরিয়েবলস। সো মেথড কল স্ট্যাকে পুশ হয় এক্সট্রা মেমোরি, মেথডটা যখন রিটার্ন করে তখন ওগুলো আবার পপ হয়, প্লাস এক্সিকিউশনের জন্য কিছু প্রসেসিং সাইকেলও খরচ হয়। তাহলে একটা মেথড কল কিন্তু কামস উইথ সাম ওভারহেড, কল করতে হলে তো করতেই হবে, কিন্তু এটা তো আনকল ফর, এটা তো অ্যাভয়েডেবল। তাহলে আমি কেন এটা করবো? সেই জন্য আমাদের স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হচ্ছে প্রোটেক্টেড করা। ওকে, তাহলে আপনার কোশ্চেন অ্যান্সার পাইছেন? গুড, তাহলে চলেন এখন আমরা কুইজটা